আচ্ছা, তাহলে আগের দিন যেটা বলেছিলাম যে কোয়ান্টাম মিল কি করে মানে বের করা যায়, কি করে থিওরিটিক্যালি কোয়ান্টাম মিল কি করে ক্যালকুলেট করা যায় সেইটা একটা বলেছিলাম, সেটার একটা উদাহরণ দেখিয়েছিলাম, যেটা বেসিক্যালি আগের দিন পিপিটি ইউজ করিনি, বলেছিলাম যে মোস্ট অফ দ্য জিনিস লেখার জিনিস বলে পিপিটি আর ইউজ করিনি, করে একটা উদাহরণ আগের দিন দেখিয়ে দিয়েছিলাম, মনে হয় ওই এইচআই কি করে তৈরি হচ্ছে নাকি এইচআই কি করে ভাঙছে ওরকম কিছু একটা দেখিয়ে দিয়েছিলাম আগের দিনের, কি করে কোয়ান্টাম মিল বার করতে হয়। আর এক্সপেরিমেন্টালি কোয়ান্টাম মিল কি করে, মানে এক্সপেরিমেন্টালি কোয়ান্টাম মিল না, এক্সপেরিমেন্টালি ওই মানে কতগুলো ফোটন অ্যাবজর্ব করছে একটা মলিকুল, সেটা কি করে, সেটা যেভাবে ডিটারমাইন করতে হয় সেই পদ্ধতিটাকে কেমিক্যাল অ্যাক্টিনিমেট্রি বলে। সেরকম কোনো একটা রিয়াকশনের জন্য যদি মানে কোয়ান্টাম মিল জানা থাকে, তাহলে তার ক্ষেত্রে আই অ্যাবজর্পশনটা বার করতে পারি। হ্যাঁ, মানে কতগুলো ফোটন অ্যাবজর্ব করছে এই কথাগুলো বলেছিলাম। এবার কোনো একটা রিয়াকশনের জন্য যদি কোয়ান্টাম মিল জানা থাকে, কথাটা যেটা বলছি, সেই কোয়ান্টাম মিল কিভাবে জানবো, তার অনেকগুলো প্রসেস আছে, যার মধ্যে একটা থিওরিটিক্যালি জাস্ট এমনি রেট ল বার করে করে কি করে করা যেতে পারে সেই সমস্ত জিনিসগুলো দেখেছিলাম। তো সেরকমই আর একটা উদাহরণ আজকে আমরা দেখব, দেখার পর আমরা তারপরে আরো কিছু এই ফটোফিজিক্যাল প্রসেস বা ফটোকেমিস্ট্রি আরো দুটো তিনটে আলোচনা করব, করলে আজকে আমাদের শেষ হয়ে যাবে। তো আজকে ক্লাসটা 2 ঘন্টারও হয়ে যেতেও পারে, আবার নাও হতে পারে, কারণ আজকে ভালো করে সমস্ত লিখেই করব। হ্যাঁ, কারণ আগের দিন যেহেতু করা হয়নি। তো যাই হোক, ঠিক আছে, তাহলে আর একটা যেটা রিয়াকশনের কথা যেটা বলছি, যেটার জন্য কোয়ান্টাম মিল বার করব, সেটা করা যাক। সেটা হচ্ছে quantum yield for the photochemical reaction H2 plus Br2 থেকে লাইট দিয়ে 2HBr, এইটা এই রিয়াকশনটার জন্য দেখা যাক কি করে বার করা যায়। আচ্ছা, তাহলে এটা কিছু সার্টেন মেকানিজম ফলো করে এই রিয়াকশনটা, তাহলে সেই মেকানিজমগুলো আগে লেখা যাক। মেকানিজম ফর দ্য রিয়াকশন কেমন হয়, যেমন হচ্ছে প্রথম যেটা হয় যে একদম প্রথম স্টেপে ব্রোমিনের সাথে রিয়াকশনটা হয়, ব্রোমিন ভেঙে গিয়ে 2Br করে, এটাকে বলা হয় ইনিশিয়েশন স্টেপ, বা এটাই হচ্ছে, যেহেতু লাইট মানে ইনভলভ আছে এইটাতে, এইটাই হচ্ছে বেসিক্যালি প্রাইমারি প্রসেস। আর এরপরে সেকেন্ডারি প্রসেসগুলো কি কি, তারপরে নেক্সট যেটা হয় সেটা হচ্ছে এই Br প্লাস H2, এই রিয়াকশানটা থেকে হয় হচ্ছে HBr প্লাস H, এইটা হয়, এবং এইটা একটা হয় 3 নম্বর হচ্ছে H প্লাস Br2 থেকে K3 হয়ে HBr প্লাস Br হয়, তারপরে 4 নম্বর হচ্ছে H প্লাস HBr থেকে K4 হয়ে H2 প্লাস Br হয়, তারপরে 5 নম্বর হচ্ছে Br প্লাস Br থেকে K5 হয়ে ফাইনালি Br2 হচ্ছে। তাহলে এইভাবে মানে এটা তৈরি হচ্ছে। আচ্ছা, তাহলে এই যে 3টে স্টেপ, এইটাকে বলা হয় প্রোপাগেশন স্টেপ।
বেসিক্যালি এই জিনিসগুলো কোথা থেকে আসে, মানে এটা হচ্ছে এক্সপেরিমেন্টালি যেভাবে রিয়াকশনটা হয় সেখান থেকে মানে মেকানিজমটা নিয়ে লিখে দেওয়া হচ্ছে, কিন্তু এইখানেতে এই ডিটেলিংয়ে যাওয়া হচ্ছে না। কারণ কারণ কেন প্রথমটা ইনিশিয়াল স্টেপ, কারণ এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওই রেডিক্যাল মানে চেন পলিমারাইজেশন যেটাকে বলে, মানে বেসিক্যালি রেডিক্যাল পলিমারাইজেশন যেটাকে বলে, যেটাকে রেডিক্যাল তৈরি করে করে যে রিয়াকশনটা হয়, হ্যাঁ, তো সেই তার মেকানিজমগুলো পড়লে আমরা জানি যে এই স্টেপগুলোই পরপর আসে, ইনিশিয়েশন, প্রোপাগেশন, টার্মিনেশন, এই সমস্ত ব্যাপারগুলো আসে। এবং ফাইনালি এটা হচ্ছে টার্মিনেশন স্টেপ, এটা হয়। আর এই যে এই প্রোপাগেশন আর এইগুলো মিলে, মানে এই পুরোটাকে মিলে এটা হচ্ছে সেকেন্ডারি প্রসেস। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে এবার এখান থেকে আমাদের এইচবিআর এর, আমাদের আলটিমেটলি কি এইচবিআর এর ফরমেশনটা বার করতে হবে। তাহলে সেটাই করা যাক, যে রেট অফ ফরমেশন অফ এইচবিআর, এটা বের করা যাক। এটা কি হবে এখান থেকে, ডি এইচবিআর ডিটি, এটা হবে ডি এইচবিআর ডিটি। তাহলে আমি ওই পাতায় লিখি, হ্যাঁ, কারণ এখানে খুব বাজে দেখতে হবে, ওই পাতায় লিখছি। তাহলে তোমাদের কাছে তো মেকানিজমটা আছে, তোমরা লিখে নিয়েছো কি? হ্যাঁ, মানে এই একদম আমরা যেরকমভাবে মানে কেমিক্যাল কাইনেটিক্সে যেভাবে বার করতাম কেমন হবে, ডি এইচবিআর ডিটি যদি করি, প্রথমে সেকেন্ড রিয়াকশনটা থেকে প্রথম হবে। সেকেন্ড রিয়াকশনে হবে হচ্ছে এখানে এইচবিআর তৈরি হচ্ছে, তাহলে K2 ইন্টু বিআর ইন্টু H2, তারপর এটার ক্ষেত্রেও প্লাস K3 ইন্টু H ইন্টু বিআর2, তারপর এটার ক্ষেত্রে কি হবে মাইনাস K4 ইন্টু H ইন্টু এইচবিআর, কারণ এখানে এইচবিআরটা ভেঙে যাচ্ছে। তাহলে এই তিনটে স্টেপ থেকেই আসবে ব্যাপারটা, তাহলে সেটাই ওখানে লিখি। তাহলে ডি এইচবিআর ডিটি সেটা কি হবে, K2 ইন্টু H2 ইন্টু বিআর, K2 ইন্টু H2 ইন্টু বিআর, প্লাস K3 ইন্টু বিআর2 ইন্টু H, মাইনাস K4 ইন্টু এইচবিআর ইন্টু H, এটা হবে। আচ্ছা, এটাকে একটুখানি আমি রিঅ্যারেঞ্জ করে নিই নাকি, না এই দুটো জায়গা থেকে, এই লাস্ট দুটো থেকে এইচটাকে, কনসেন্ট্রেশন অফ এইচটাকে কমন নিয়ে নিচ্ছি। তাহলে K2 ইন্টু H2 ইন্টু বিআর প্লাস K3 ইন্টু বিআর2, সরি এখানে হবে এইচটা কমন যাবে, K3 ইন্টু বিআর2 মাইনাস K4 ইন্টু এইচবিআর ইন্টু এইচটা এখানে কমন গেল। তাহলে এইটা করে রাখা থাক 1 নম্বর। আচ্ছা, এরপর কি, এরপর এখানে কি ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে, ইন্টারমিডিয়েট হিসাবে তৈরি হচ্ছে যেটা এই এইচ রেডিক্যালটা তৈরি হচ্ছে আর বিআর রেডিক্যালটা, ব্রোমিন রেডিক্যালটা তৈরি হচ্ছে। তাহলে এই দুটোর ওপর আমরা স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন করতে পারি। এইগুলো মানে রেডিক্যাল, তার মানে এগুলো হাইলি রিঅ্যাক্টিভ, যে তার মানে কি, মানে এগুলো শর্ট লিভড, এবং তাহলে এই ক্ষেত্রে, এবং এগুলো ইন্টারমিডিয়েট এই পার্টিকুলার রিয়াকশনের ক্ষেত্রে, তাহলে আমরা এইগুলোর ক্ষেত্রে স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন এবার অ্যাপ্লাই করতে পারি, এটাই উপায়। তাহলে H and Br being activated species which are short-lived, we apply steady state approximation for hydrogen and Br। সেটা করলে কি হবে, প্রথমত একটা বের করতে হবে
ডিএইচ ডিটি। ডিএইচ ডিটিটা কী হবে দেখো, কি হবে ডিএইচ ডিটিটা? প্রথমটার থেকে হবে হাইড্রোজেন তৈরি হচ্ছে, তাহলে K2 ইন্টু Br ইন্টু H2। পরেরটার ক্ষেত্রে হাইড্রোজেন ভেঙে যাচ্ছে মাইনাস K3 ইন্টু H ইন্টু Br2। তারপরটার ক্ষেত্রেও হাইড্রোজেন ভেঙে যাচ্ছে মাইনাস K4 ইন্টু H ইন্টু HBr। এটা হবে। আর প্রথম আর 5 নম্বর স্টেপে কোনো ইনভলভমেন্ট নেই, তাহলে সেটা হবে হচ্ছে K2 ইন্টু H ইন্টু Br2 মাইনাস K3 ইন্টু Br2 ইন্টু H মাইনাস K4 ইন্টু HBr ইন্টু H ইকুয়ালস টু 0। এটা হচ্ছে গিয়ে 2 নম্বর। আর তারপরে আর একটা হচ্ছে ডি বিআর ডিটি, এটা বার করতে হবে। আচ্ছা, ডি বিআর ডিটিটা কী করা হবে? প্রথম স্টেপে ব্রোমিনটা তৈরি হচ্ছে, তাহলে সেইটা একটা হবে। তাহলে কিন্তু এখানে কি হচ্ছে, এখানে একটা মানে 2 আছে, মানে তোমার এখানে কিভাবে লেখা উচিত ছিল? তাহলে আমরা কিভাবে লিখি? 1/νi, νiটা যেখানে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ দ্য আইড স্পিসিস, এখানে যেহেতু ব্রোমিনটা তৈরি হচ্ছে তার মানে প্রোডাক্টের স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট হুইচ ইজ পজিটিভ, তাহলে হাফ ইন্টু ডিবিআর ডিটি এইভাবে লেখা উচিত ছিল। তাহলে সেই 2টা আমি ডান দিকে গুণ করে দেবো। আর আমরা জানি যে যেখানে লাইট ইনভলভ আছে সেরকম স্টেপের ক্ষেত্রে আমরা কিচ্ছু তাকাবো না, ওখানে জাস্ট রেট অফ দ্য রিয়াকশনটা যেটা, সেটা একদম এক্স্যাক্টলি মানে জাস্ট ডিরেক্টলি আই অ্যাবজর্পশন, কতগুলো ফোটন অ্যাবজর্ব করছে তার সাথে ইকুয়াল হবে। তাহলে প্রথম স্টেপের জন্য আমার রেটটা হবে 2 ইন্টু আই অ্যাবজর্পশন, সেইটা হবে। তাহলে সেটা হবে হচ্ছে অবশ্যই 2 ইন্টু আই অ্যাবজর্পশন, এটা হলো। তারপরে কি হবে? তারপরে এটার ক্ষেত্রে বিআর ভাঙছে, থার্ড স্টেপের ক্ষেত্রে বিআর তৈরি হচ্ছে, ফোর্থ স্টেপের ক্ষেত্রে বিআর তৈরি হচ্ছে, 5 স্টেপে আবার বিআর ভাঙছে। আগেন এখানে 2 আছে, 2 বিআর হচ্ছে একটা, কিন্তু এখানে ভাঙছে। তাহলে এইবারে এইভাবে পুরো ব্যাপারটা লিখে ফেলি। তাহলে প্রথম স্টেপে দ্বিতীয় স্টেপে বিআরটা ভাঙছিল, তাহলে K2 ইন্টু H2 ইন্টু বিআর। তারপর স্টেপেও বিআরটা ভাঙছিল না, তারপর স্টেপে কি হচ্ছে, বিআরটা তৈরি হচ্ছে, সরি, তাহলে প্লাস K3 ইন্টু Br2 ইন্টু H। তারপর স্টেপে কি হচ্ছে, বিআরটা তৈরি হচ্ছে আবার 4 নম্বর স্টেপেও, তাহলে প্লাস K4 ইন্টু HBr ইন্টু Br করে ফাইনালি আবার হচ্ছে মাইনাস 2K5 ইন্টু বিআর স্কোয়ার, এইটা হবে। এই যে এখানে 2 বিআর আছে, আর তাহলে এটা যদি আমি এটাকে মানে এটা ভেঙে যাচ্ছে, তার কারণ এটা রিয়াক্টান, তাহলে মাইনাস 1/2 ডি বিআর ডিটি, সেটা হবে K5 ইন্টু বিআর স্কোয়ার হবে, কারণ এখানে 2 আছে, মানে দুটো দিকেই তো হবে, সেরকম আমরা এগুলো তো জানি। তাহলে এইটা হবে, তাহলে এইটা ইকুয়ালস টু 0। এটা ধরো 3 নম্বর হলো, এইভাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার এই 2 থেকে আর 3 থেকে কি পাচ্ছ? দুটোই, তার মানে 2 নম্বর ইকুয়েশনটাও 0, 3 নম্বর ইকুয়েশনটাও 0। তুমি দুটোকে ইকুয়াল করতে পারো। তার সাথে আরেকটা ব্যাপার হচ্ছে, এই 2 তো ডান দিকে 0 আছে, তার মানে তুমি এইখানে যেগুলো মাইনাস হয়ে আছে বা প্লাস হয়ে আছে যেগুলো বাঁ দিকে, সেগুলোকে তুমি যদি জাস্ট উল্টে দাও কোনো ব্যাপার না, কারণ ডান দিকে তো 0 হয়ে আছে। যদি তুমি সেটা করো, মানে তুমি যদি মাইনাস K2 করে দাও আর প্লাস K3 করে দাও আর প্লাস K4 করে দাও, যদি সেটা তুমি করো, তাহলে দেখো সেই জিনিসটা এই 3-এর সাথে একদম মিলে যাচ্ছে। তাহলে তুমি তখন যদি তুমি 2 আর 3 কে ইকুয়াল করো, তাহলে কি করবে? এই ব্যাপারগুলো সব কেটে যাবে, আলটিমেটলি শুধু এই আই অ্যাবজর্পশন আর K5 এই দুটো পার্ট শুধু পড়ে থাকবে, বাকি সব কেটে কুটে যাচ্ছে, কারণ সব কমন পার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমি জাস্ট লিখছি যে ফ্রম ইকুয়েশন 2 and 3 উই গেট, বলে আমি ওই পাতায় যাচ্ছি, কারণ আবার নাহলেই মোটা মোটা লেখা হবে। কি পাচ্ছি? যে 2 আই অ্যাবজর্পশন মাইনাস 2K5 ইন্টু বিআর স্কোয়ার ইকুয়ালস টু 0, এইটা পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা বিআর এর কনসেন্ট্রেশনটা বার করে রাখি, যেটা হচ্ছে আই অ্যাবজর্পশন বাই K5, এটা হোল টু দি পাওয়ার হাফ, এটা হচ্ছে। তাহলে এটাকে আমি বলছি ধরো 4 নম্বর ইকুয়েশন এইটা। আচ্ছা, তাহলে বিআর এর কনসেন্ট্রেশনটা আমার কোথায় লেগেছিল? এই বিআর এর কনসেন্ট্রেশনটা কোথায় লেগেছিল?
এই মানে এবার ঠিক আছে, Br এর কনসেন্ট্রেশনটা পেয়ে গেলাম। এবার সেইটাকে আমি এই 2 নম্বর ইকুয়েশনে যদি বসাই তাহলে আমি H এর কনসেন্ট্রেশনটা পেয়ে যাব। আর যখন H আর Br এই দুটোর কনসেন্ট্রেশনটা যদি পেয়ে যাই তাহলে আমি রেট অফ দ্য HBr বার করতে পারবো। কেন এগুলো কেন করছি? কারণ আমরা জানি এই রেট অফ দ্য রিয়াকশন কিভাবে বার করে, যে প্রথমে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি রেট অফ দ্য রিয়াকশনটা কি হবে সেটা লিখে ফেলি, তারপরে তাতে কি কি ইনভলভ আছে দেখি। এমন যদি কিছু ইনভলভ থাকে যেটার উপর স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন বা ডিটারমিনিং স্টেপ অ্যাপ্রক্সিমেশন যদি করা যায়, সেটা করে তার কনসেন্ট্রেশনটা বার করে নিই, করে নিয়ে সেটাকে আমি অ্যাকচুয়াল রেট অফ দ্য রিয়াকশনে বসাই, বসিয়ে আমরা বার করি। এখানেও সেটাই করছি। তাহলে বিআরটা বেরিয়ে গেছে, এবার হাইড্রোজেনটা বার করতে হবে। তাহলে নাও ফ্রম equations 2 and 4 কি পাবো? এবার হাইড্রোজেনের কনসেন্ট্রেশনটা বার করছি এখান থেকে। তাহলে এইচ এর কনসেন্ট্রেশন এখানে কি হবে? এইচটা প্রতিটা থেকেই কমন যাচ্ছে, তাহলে কমন গিয়ে এখানে ব্যাপারটা ওখানে কোনো কোথাও একটা H2 আছে, সরি এটা H2, হ্যাঁ আচ্ছা। তাহলে এইচটা হচ্ছে গিয়ে লাস্ট দুটো থেকে কমন যাচ্ছে, তাহলে গেলে তাহলে এইচ এর কনসেন্ট্রেশন কি হবে? K2 into H2 into Br by K3 into Br2 into H প্লাস K4 into HBr into H। এই মানে সরি এইচটা তো থাকছে না, সরি K2 K3 into Br2 প্লাস K4 into HBr। এটা হচ্ছে আচ্ছা। তাহলে এইবার এইখানে জাস্ট ওই বিআর এর কনসেন্ট্রেশনটা বসিয়ে দিই, যে উপরে যে বিআরটা আছে, তাহলে এটা হবে K2 ইন্টু H2 বাই K3 ইন্টু Br2 প্লাস K4 ইন্টু HBr ইন্টু বিআর এর কনসেন্ট্রেশন I অ্যাবজর্পশন প্লাস K5 টু দি পাওয়ার হাফ। এইটা ঠিক আছে, এটা বেরোলে এইবার আমি এই ইকুয়েশনটা মানে এই বিআর এর কনসেন্ট্রেশন, হাইড্রোজেনের কনসেন্ট্রেশন, এইগুলো সব নিয়ে আমি 1 নম্বর ইকুয়েশন মানে ডিবিএইচ আর ডিটি ডিএইচবি আর ডিটি ওটাতে বসাই। তাহলে নাও ফ্রম ইকুয়েশনস 1, 4 and 5 এটা থেকে কি পাচ্ছি? যে ডি HBr ডিটি এইটা হচ্ছে, এটা হবে হচ্ছে এই K2 ইন্টু H2 ইন্টু বিআর এর জায়গায় বিআর এর কনসেন্ট্রেশন বসাবো, আর হাইড্রোজেনের জায়গায় হাইড্রোজেনের কনসেন্ট্রেশন বসাবো। তাহলে সেটা আমি টানা লিখে দিচ্ছি। তাহলে K2 ইন্টু H2 ইন্টু I absorption by K5 to the power half plus K3 into Br2 minus K4 into HBr by K3 into Br2 plus K4 into HBr into K2 into H2 into I absorption by K5 to the power half। এইটা এবার এটাকে সিম্পলিফাই করব। দেখো এই হাইড্রোজেনের কনসেন্ট্রেশনটা জাস্ট এখানে বসিয়ে দিয়েছি, আর ওপরেতে এই জিনিসটা ইটসেলফ ছিল, তাহলে হয়ে কিন্তু এই জিনিস এটা হয়েছে পুরো। এবার এই ইকুয়েশনটাকে একটু সিম্পলিফাই করব, তাহলে সেটা আমি ওই পাতায় করছি, ঠিক আছে? তাহলে এটাকে সিম্পলিফাই করলে কি আসবে, মানে অর ডিএইচবিআর ডিটি, এটা কি আসবে? এখান থেকে কমন যাবে হচ্ছে K2 ইন্টু H2 ইন্টু এই পার্টটা, এই পুরো পার্টটা কমন যাচ্ছে। তাহলে কি থাকছে? 1 প্লাস K3 ইন্টু Br2 মাইনাস K4 ইন্টু HBr
by K3 into Br2 plus K4 into HBr, এটা কমন গেল, গিয়ে K2 into H2 into I absorption by K5 to the power, ও এটা লাগবে না, ব্র্যাকেটটা লাগবে না, to the power half, এইটা, এটা হলো। আচ্ছা, এরপরে কি, এরপরে আমি জাস্ট এটাকে করে দিচ্ছি, মানে এই লসাগুটা করে দিচ্ছি নিচের এটা থেকে। তাহলে কি থাকছে, K2 K3 ইন্টু Br2 থাকবে, আর কে এখানে যেহেতু মাইনাস আছে তাহলে K4 HBrটা কেটে যাবে। তাহলে এটাকে আরও সিম্পলিফাই করলে হবে 2K3 ইন্টু Br2 হয়ে যাবে বাই K3 ইন্টু Br2 প্লাস K4 ইন্টু HBr হয়ে যাবে। তার সাথে থাকবে হচ্ছে K2 ইন্টু H2 into I absorption by K5 to the power half, এই জিনিসটা হবে। তারপরে কি হবে, তারপরে এটাকে হচ্ছে ওই তুমি হচ্ছে K3 ইন্টু Br2 দিয়ে যদি ভাগ করে দিই ওপর নিচে, তাহলে এটা হয়ে যাবে, উপরে থেকে যাবে 2K2 ইন্টু H2 by 1 প্লাস K4 ইন্টু HBr by K3 ইন্টু Br2 into I absorption by K5 হোল টু দি পাওয়ার হাফ, এইটা মানে এইটা বেসিক্যালি সিম্পলিফাই করা, এটা আলটিমেটলি এরকম দেখতে থাকলে একটু দেখতে ভালো লাগে, তাই আর কি আলটিমেটলি এটা বেরোলো। তাহলে এইটাকে আমি হচ্ছে 6 নম্বর ইকুয়েশন নাম দিলাম। এটা হচ্ছে মানে ফটোকেমিক্যালি যদি HBr ফরমেশনের রেটটা বার করা হয় তাহলে ফটোকেমিক্যাল রেট যেটাকে বলে সেটা হচ্ছে এরকম দেখতে হয়। আচ্ছা, এবার যদি পুরো রিয়াকশনটা যদি মানে জাস্ট একটা মানে হতো, মানে এমনি মানে নর্মাল রিয়াকশনটা কি, মানে দ্য ওভারঅল রিয়াকশন ইজ H2 প্লাস 2Br2 থেকে 2HBr, তাহলে এটার জন্য আমরা কি লিখতে পারি, দেন আমরা লিখতে পারি জাস্ট এটা কি হবে, মাইনাস dH2 dt equals to minus di2 dt equals to half into d HBr dt, এইটা। আচ্ছা, এবার আমাদের উদ্দেশ্যটা কি, আমাদের উদ্দেশ্য কোয়ান্টাম ইল্ড বার করা। কোয়ান্টাম ইল্ডের ডেফিনেশনটা কি, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ রিঅ্যাক্ট্যান্ট বাই আই অ্যাবজর্পশন। তাহলে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ রিঅ্যাক্ট্যান্টের সাথে আমরা কতক্ষণ কি বার করলাম, এতক্ষণ বার করলাম রেট অফ ফরমেশন অফ দ্য প্রোডাক্ট। এবার অ্যাকচুয়ালি রেট অফ ফরমেশন অফ দ্য প্রোডাক্টের সাথে এই পার্টিকুলার রিয়াকশনের ক্ষেত্রে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ রিঅ্যাক্ট্যান্টের রিলেশনটা কি, রিলেশনটা জাস্ট এই রিলেশনটা। তাহলে আমরা প্রায় বার করে ফেলেছি, শুধু একটা মাইনাস অ্যাড হবে, মাইনাস অ্যাড হবে না, মানে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ রিঅ্যাক্ট্যান্টটাইও মাইনাসটা ধরে, তার মানে বেসিক্যালি রেট অফ ফরমেশন অফ প্রোডাক্ট বার করেছি মানে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ রিঅ্যাক্ট্যান্ট আমরা বার করেই ফেলেছি, শুধু এখানে একটা হাফ অ্যাড আছে, সেই হাফটা শুধু অ্যাড করতে হবে, ব্যাস। তাহলে সেই জন্যই এটা আলাদা করে লেখা। তাহলে নাও তার মানে আমরা এটাকে আর একটা লাইন এক্সট্রা লিখে দিই, অর এটাকে লিখতে পারি মাইনাস dH2 dt equals to minus dBr2 dt equals to ওই একটা হাফ থাকবে আর তার সাথে এখানে একটা 2 আছে, তাহলে ওই 2 আর 2 কেটে গেল, তাহলে যেটা হচ্ছে বেসিক্যালি হয়ে যাবে K2 ইন্টু H2, এটাই dBH আর dt হয়ে যাচ্ছে, মানে হাফ DHBr dt হয়ে যাচ্ছে, হাফ DHBr dt এটাই হয়ে যাচ্ছে। তাহলে 1 প্লাস K4 ইন্টু HBr by K3 into Br2 into I absorption by K5 to the power half, এইটাকে ধরো, মানে আমি যদি এইটাকে 7 নম্বর বলি তাহলে এটা ধরো আমার 8 নম্বর ইকুয়েশন, এটা হয়ে গেল। এইবার কোয়ান্টাম ইল্ড কি হবে, নাও কোয়ান্টাম
কোয়ান্টাম yield for the reaction, সেটাকে phi বলবো। phi হচ্ছে মাইনাস অফ ডি H2 dt বাই আই অ্যাবজর্পশন। সেটা কি হবে, সেটা হবে বেসিক্যালি ওই এই DH2 dt যদি বসিয়ে দিই, এইটা যদি পুরোটা বসিয়ে দিই আর নিচে একটা আই অ্যাবজর্পশন আছে, তার মানে ওভারঅল একটা নিচে আই অ্যাবজর্পশন টু দি পাওয়ার হাফ থেকে যাবে। তাহলে 1 বাই আই অ্যাবজর্পশন টু দি পাওয়ার হাফ হয়ে গেল, আর উপরে হবে হচ্ছে K2 ইন্টু K2 ইন্টু 1 বাই K5 to the power half into concentration of H2 by 1 plus K4 into HBr by K3 into Br2। এটা হচ্ছে 9 নম্বর ইকুয়েশন। এটা হলো আলটিমেট ফাইনাল কোয়ান্টাম। আচ্ছা, এইবার এইখানে কিছু ব্যাপার আছে। এবার এটা তো দেখতে, যাই হোক, এটা তো মানে খুব একটা ভালো দেখতে হয়নি, এখানে আরো কিছু ব্যাপার আছে আর কি ফাইটাকে বের করার। তো সেইটা এবার মানে সেটা দেখা যাক। সেটা আর কি, যে এটা দেখা যায় যে এক্সপেরিমেন্টালি প্রথম স্টেপটা তো খুব ইজি স্টেপ, মানে লাইট দিচ্ছি হচ্ছে। তার পরের স্টেপটা বেসিক্যালি প্রথম রেডিক্যালটা তৈরি হচ্ছে। এই প্রথম স্টেপ, পরের স্টেপটারই মানে অ্যাক্টিভেশন, মানে প্রথম প্রাইমারি প্রসেস থেকে সেকেন্ডারি প্রসেসে এসে এই রেডিক্যালটা তৈরি করার জন্য এই অ্যাক্টিভেশন ব্যারিয়ারটা ভীষণ বেশি হয়। মানে এটা মানে হাইলি অ্যাক্টিভেটেড রিয়াকশন আর কি পরের স্টেপটা। তো এটা দেখা যায় যে এই অ্যাক্টিভেশন এনার্জি for the second step is quite high, about 75 কিলোজুল পার মোলের মতো হয়। এটা একটু বেশি হয়। তাহলে সেক্ষেত্রে তার রেট কনস্ট্যান্টটা আমরা কিভাবে লিখি, মানে এটা যদি যথেষ্ট বেশি হয় তার মানে কি, দেন রেট কনস্ট্যান্ট K2 is quite low, মানে এবং মানে এটা যথেষ্ট কম হবে। তাহলে এটা যদি এবং এটা হচ্ছে বেসিক্যালি অ্যাট অর্ডিনারি টেম্পারেচার, এটাও বলে দেওয়া ভালো, অ্যাট অর্ডিনারি টেম্পারেচার। তাহলে K2টা যদি খুব লো হয়, তার মানে এই যে এই ওপরের যে ব্যাপারটা, এই K2টা বলছে যে যথেষ্ট লো। তাহলে এটা যদি খুব ছোট হয় এবং K4 K3 যদি এগুলো তার রেসপেক্টে যথেষ্ট বেশি হয়, তার মানে এটা কি দেখা যাচ্ছে, মানে এই জিনিসটাই বেসিক্যালি K4 K3 মানে জিনিসটা ইটসেলফ খুব ছোট হয়ে যাবে। তার মানে এটা যদি হয়, তার মানে হেন্স দা মানে এটা মানে এটা বেসিক্যালি কি হচ্ছে, যে মানে হেন্স the quantum yield phi is low for this reaction। এই ব্যাপারটা হয় আর কি, মানে এটা জেনারেলি দেখা যায় যে এই পার্টিকুলার রিয়াকশনের ক্ষেত্রে কোয়ান্টাম ইল্ডটা যথেষ্ট কমই হয়। মানে H2 প্লাস I2 ক্ষেত্রে যেটা দেখেছিলাম প্লাস 10⁶ হয়ে যায় আর কি, এটার ক্ষেত্রে একটু কিছুটা বেশ কমই থাকে, মানে ওই মানে একের নিচেই থাকে বেশ আর কি। তার কারণ হচ্ছে এই কারণটার জন্য, তার কারণ এই মানে প্রথম যেটার কি মানে K2 যেটা উপরে যেটা ইনভলভ আছে সেটা ইটসেলফ খুব কম হয়। এইবার এখানে তো আরো অনেক কিছু মানে ইউজ করা যায়, মানে যদি ইফ K4 HBr এইটা যদি ভেরি লেস দ্যান K3 ইন্টু Br2 যদি হয় আর কি, মানে যদি এরকম হয় যে মানে এরপরও দেখতে হবে যে K2র কথা তো বোঝা গেল, তা বাকি এই K3 K4 এই ব্যাপারগুলো, K5টা তো আলাদা স্টেপ, K3 K4 এইগুলোর মধ্যে যদি কেমন রিলেশন আছে, কখনো K3 বেশি কখনো K4 বেশি, এইসবের উপর ডিপেন্ড করে যদি সেরকম জিনিস দেখা যায় যে
K3টা খুবই ছোট, মানে K4 এর রেসপেক্টে নাকি কি বললাম? এই K3টা অনেক বড় K4 এর রেসপেক্টে। তাহলে এই যেই পার্টটা মানে K4টা যদি খুব ছোট হয়, তাহলে এই পার্টটা খুবই একটা ছোট হয়ে যাবে। মানে এই যেই নিচের যে ব্যাপারটা সেটা খুবই ছোট হয়ে যাবে, কারণ K3 যদি অনেকটা বড় হয়, তাহলে সেক্ষেত্রে এই 1 প্লাস সামথিং মানে সেটা বেসিক্যালি 1 এর সমান হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে ফাইটাকে দেখতে আরো আরকি আরো ভালো হয়ে যায়। তো দেখতে কেমন হয়ে যায়? তাহলে দেন ফাইটাকে দেখতে হয়ে যায় আরো দেখতে মানে আর কি সুন্দর হয়ে যায় আর কি। বেসিক্যালি আই অ্যাবজর্পশন টু দি পাওয়ার হাফ ইন্টু K2 ইন্টু 1/K5 টু দি পাওয়ার হাফ ইন্টু H2, এইটার উপর এইরকম হয়ে যায়। বা যদি উল্টোটা হয়, যদি এরকম হয় যে কে 4টা অনেক বেশি হয়ে যাচ্ছে K3 রেসপেক্টে, তাহলে সেক্ষেত্রে একটা 1 প্লাস K4 ইন্টু HBr থাকবে, K3টাকে আমরা নেগলেক্ট করতে পারি। মানে সেক্ষেত্রে হয়তো 1টা থাকবে না, এটা এত বেশি হয়ে যাচ্ছে, শুধু এইটুকু জিনিস থাকবে। তখন এই যে রিয়াকশনটা, তখন সেটা দেখতে অতটা ভালো কিছু হলো না, বাট সেটাও হতে পারে আর কি। তো এইভাবে আলটিমেটলি ফাইটা বার করতে হয়। আর মানে অ্যাকচুয়ালি ওভারঅল যে ফাই যেটা, সেটা হচ্ছে ইকুয়েশন 9। বাকি এমনি এই ওভারঅল যে ফাইটা সেটা ইটসেলফ খুব কম হয় এই পার্টিকুলার রিয়াকশনের ক্ষেত্রে। তার কারণ হচ্ছে এর ফাইটা ডিরেক্টলি প্রপোর্শনাল হয় হচ্ছে সেকেন্ডারি প্রসেসের রেট কনস্ট্যান্টের সাথে। এবার সেকেন্ডারি প্রসেসের রেট কনস্ট্যান্টটা এই পার্টিকুলার কেসে খুবই কম হয়, কারণ হচ্ছে এর ক্ষেত্রে এটার অ্যাক্টিভেশন এনার্জি যথেষ্ট বেশি হয়। সেই জন্য সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফাইটা মানে ইটসেলফ ইন অর্ডিনারি টেম্পারেচারে ফাই ফর দিস রিয়াকশন, মানে কোয়ান্টামিল আর কি, ফাই ফর দিস রিয়াকশন ইজ ভেরি লো, মানে কোয়াইট লো হয় আর কি। আর এমনি এছাড়া আর বিভিন্ন রকম যদি যেভাবে আমরা দেখি বিভিন্ন রকম কন্ডিশনগুলো যদি লাগানো হয়, তাহলে ফাইকে নানান রকমভাবে লেখা যেতে পারে। তাহলে এইভাবে আমরা কোয়ান্টামিলটা বার করব। ঠিক আছে? এইরকমই একটা মানে এটা হচ্ছে আরেকটু বেশি লেন্দি, আর এর থেকে আরেকটু কম্পারেটিভলি ইজিয়ার একটা প্রসেস আগের দিন দেখিয়েছিলাম, মনে হয় H2I2 উদাহরণটা দিয়ে দেখিয়েছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে? তাহলে এইভাবে যদি কোয়ান্টামিল কোনো রিয়াকশনের ক্ষেত্রে বার করতে দেয়, এইভাবে পরপর পরপর ধরে ধরে বার করবে, আর ব্যাস। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আর একটা টপিক আমাদের পড়তে হবে, আর দুটো তিনটে টপিক, যার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে ফটো স্টেশনারি লেখা হয় photo stationary state or photochemical equilibrium. Photostationary state or photochemical equilibrium, এইটা পড়বো। এই জিনিসটা কি, ফটোস্টেশনারি স্টেট আর এই কথাটার মানেটা কি? আচ্ছা, এইটা হচ্ছে বেসিক্যালি যদি একটা আমরা রিভার্সেবল রিয়াকশন কনসিডার করি, একটা রিভার্সেবল রিয়াকশন যার ফরওয়ার্ড প্রসেসটা লাইট ইনডিউসড, মানে লাইট দিলেই তবে আর কি রিয়াকশনটা হয়, কিন্তু ব্যাকওয়ার্ড প্রসেসে লাইটের কোনো রোল নেই। ব্যাকওয়ার্ড প্রসেসটা ডার্ক প্রসেস, ফরওয়ার্ড প্রসেসটা লাইট ইনডিউস, বাট ব্যাকওয়ার্ড প্রসেসটা ডার্ক প্রসেস, এরকম একটা ব্যাপার। এবং যদি যথেষ্ট টাইম অ্যালাউ করা হয়, একটা সময় দেখা যায় এই যে লাইট ইনডিউস ফরওয়ার্ড প্রসেসের রেট এবং ডার্ক ব্যাকওয়ার্ড প্রসেসের রেট এই দুটো সমান হয়ে যায়, মানে একটা ইকুইলিব্রিয়ামে পৌঁছে যায় আর কি। এবং লাইট অফ করে দিলে ইকুইলিব্রিয়ামটা মানে ডিস্ট্রয় হয়ে যায়। তার কারণ হচ্ছে যত বেশি আমরা লাইট দিচ্ছি তত বেশি রিয়াক্ট্যান্ট তৈরি হচ্ছে, এবং রিয়াক্ট্যান্ট তৈরি মানে তত বেশি প্রোডাক্ট তৈরি হচ্ছে, এবং প্রোডাক্ট তৈরি হলেই প্রোডাক্ট থেকে আবার রিয়াক্ট্যান্ট ব্যাকওয়ার্ড যে ডার্ক প্রসেসটা সেটা হতে পারছে। সেই জন্য লাইটটা ইম্পর্টেন্ট। লাইটটা যেই আমি অফ করে দেবো ইকুইলিব্রিয়ামটা ডিস্ট্রয় হয়ে যাবে। তার মানে লাইটের জন্য, মানে লাইট দিচ্ছি বলে কাইন্ড অফ ইকুইলিব্রিয়ামটা তৈরি হচ্ছে। ঠিক আছে? এইটাকে বলা হয় ফটোকেমিক্যাল ইকুইলিব্রিয়াম। এবং দেখো আমরা যখন হচ্ছে সেই পড়েছিলাম, যখন আমরা হচ্ছে গিয়ে সেই একদম থার্মোডাইনামিক্সে যখন একদম প্রথম একদম বাচ্চা বয়সে যখন থার্মোডাইনামিক্স পড়েছিলাম, তখন দেখেছিলাম যে স্টেডি স্টেট ইকুইলিব্রিয়াম কি বা এমনি ইকুইলিব্রিয়াম কি, এই ব্যাপারগুলো বলেছিলাম। তখন আমরা পড়েছিলাম যে স্টেডি স্টেট ইকুইলিব্রিয়ামে কি হয়, যদি বাইরের কোনো এজেন্ট মানে বাইরের কোনো এজেন্ট দিয়ে যদি ইকুইলিব্রিয়ামটা মেনটেন করতে হয়, যেমন আমরা সেই ইমালশন হিটারের কথা বলেছিলাম, যে ইমার্শন হিটারের কথা, যে
বাইরে থেকে সুইচ দিচ্ছি বলে কারেন্টটা যাচ্ছে, সেই জন্য জলটা গরম হচ্ছে, মানে এক্সটার্নাল এজেন্সির হেল্পে ওখানে থার্মাল ইকুইলিব্রিয়ামটা তৈরি হচ্ছে, সেই জন্য ওটাকে বলেছিলাম যেটা একটা স্টেডি স্টেট ইকুইলিব্রিয়াম। এখানেও সেরকম হচ্ছে, লাইটের প্রেজেন্সে, মানে লাইট দিচ্ছি বলে ইকুইলিব্রিয়ামটা তৈরি হচ্ছে একটা সময় পর গিয়ে, সেই জন্য এটাকে বলা হয়, এটা কাইন্ড অফ একটা স্টেডি স্টেট ইকুইলিব্রিয়াম, এবং এটাকে ওই জন্য ফোটো স্টেশনারি স্টেট বলা হয়। সেই জন্য এটাকে ওই ফোটো স্টেশনারি স্টেট কথাটা এসেছে সেখান থেকে। তাহলে কি হলো, যে একটা রিভার্সেবল প্রসেস যার ফরওয়ার্ড প্রসেসটা আর কি লাইট ইনডিউসড, ব্যাকওয়ার্ড প্রসেসটা ডার্ক প্রসেস, মানে যেখানে লাইটের কোনো রোল নেই, এবং যথেষ্ট টাইম যদি এ করা হয়, অ্যালাউ করা হয়, তাহলে একটা সময় রেট অফ ফর্মেশন অফ প্রোডাক্ট, মানে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ রিঅ্যাক্ট্যান্ট আর রেট অফ ফর্মেশন অফ প্রোডাক্ট, মানে বেসিক্যালি দুটো ইকুয়াল হয়ে যায়, এই দুটো ইকুয়াল হয়ে যায়, এবং লাইট বন্ধ করে দিলেই এই ইকুইলিব্রিয়ামটা ডিস্ট্রয় হয়ে যাবে। এটাকে বলে ফোটোকেমিক্যাল ইকুইলিব্রিয়াম, এবং এটা যেহেতু বাইরে থেকে লাইটের হেল্প নিয়ে ইকুইলিব্রিয়ামটা তৈরি হচ্ছে, সেই জন্য এটাকে ফোটো স্টেশনারি স্টেট বলা হয়। ঠিক আছে, মানে লাইট বন্ধ করে দিলেই এটা বন্ধ হয়ে যাবে। তাহলে এটা এরকম, তাহলে এটা লিখে ফেলা যায়। আচ্ছা, কি বললাম, যে কনসিডার এ reversible reaction where the forward process is light induced but the backward process is a dark one. In presence of light, initially the forward reaction takes place, and as time goes on, products are being formed. Rate of backward reaction increases, মানে যত বেশি প্রোডাক্ট তৈরি হবে তখন রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশনটা বাড়বে, কারণ যত প্রোডাক্ট তৈরি হবে সেটা ভেঙে তখন রিয়াক্ট্যান্টে আসতে পারবে। তাহলে রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন ইনক্রিজেস, and if sufficient time is allowed, then a situation will arise where rate of light induced, ওই পাতায় যাচ্ছে, light induced forward process is equal to the rate of dark backward process. এটা then an
will be established and this is called photochemical ইকুইলিব্রিয়াম। এটা হচ্ছে ব্যাপার। আর এই ইকুইলিব্রিয়ামটা তৈরি হয়েছে কিভাবে? এটা হচ্ছে বেসিক্যালি ওই বাইরের মানে লাইটের মানে লাইটের হেল্প নিয়ে, মানে এক্সটার্নাল এজেন্সির হেল্প নিয়ে ইকুইলিব্রিয়ামটা তৈরি হয়েছে। মানে অ্যাজ সুন অ্যাজ লাইট ইজ অফ ইকুইলিব্রিয়ামটা ডিস্ট্রয়েড হয়ে যাবে। তাহলে দিস ইকুইলিব্রিয়াম is established and maintained only when light is being incident on the reactant, as concentration of reactant and product remains constant with the help of an external agency, এই পার্টিকুলার কেসে এটা হচ্ছে লাইট বা ফোটন আর কি এটা, দেন it is actually a steady state equilibrium, মানে basically it is a steady state and hence photochemical equilibrium should or is called a photostationary state। এইটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো তো সবাই? মানে একটা রিভার্সেবল প্রসেস, যার প্রথম মানে মানে ফরওয়ার্ড প্রসেসটা লাইটের প্রেজেন্সে হয়, কিন্তু ব্যাকওয়ার্ড প্রসেসটা মানে কোনো লাইটের কোনো দরকার নেই। কিন্তু এটা ঠিক যত বেশি ফরওয়ার্ড প্রসেসটা হবে, মানে যত বেশি রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট তৈরি হবে, এবং সেটা তৈরি হবে অবশ্যই যত বেশি ফোটন আমরা দেব, তত ভালো আর কি ব্যাকওয়ার্ড প্রসেসটাও হবে। এবং একটা সময় ওই ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড প্রসেসের যেটা ইকুয়াল হয়ে যাবে, যেটাকে আমরা ইকুইলিব্রিয়াম বলবো, বাট এই পার্টিকুলার কেসে এটাকে ফোটোকেমিক্যাল ইকুইলিব্রিয়াম বলবো। এবং এটা যেহেতু লাইটের প্রেজেন্সে ইকুইলিব্রিয়ামটা তৈরি হবে, লাইট বন্ধ করে দিলে ইকুইলিব্রিয়ামটা ডিস্ট্রয় করে যাবে, সেই জন্য এটা বেসিক্যালি এক্সটার্নাল এজেন্সির প্রেজেন্সে ইকুইলিব্রিয়ামটা তৈরি হচ্ছে বলে এটাকে একটা স্টেডি স্টেট ইকুইলিব্রিয়াম বা স্টেডি স্টেট বলা হয়, এবং সেই জন্য এই ফোটোকেমিক্যাল ইকুইলিব্রিয়ামকে ফোটোস্টেশনারি স্টেট বলা হয়। ঠিক আছে, তাহলে এই একটা ব্যাপার। আচ্ছা, এবার এর একটা উদাহরণ জাস্ট একটু দেখে নেওয়া যাক। এর উদাহরণ হচ্ছে এর উদাহরণটা হচ্ছে মানে ডাইমারাইজেশন অফ অ্যানথ্রাসিন। এইটা দেখা যায়। এটা কিভাবে হয়? এইটা হয় হচ্ছে এরকম ভাবে যে প্রথমে অ্যানথ্রাসিন মনোমার আছে, সেটার ওপর দিয়ে এইচ নিউ দেওয়া হলে এটা অ্যাক্টিভেটেড হচ্ছে, এস স্টার হচ্ছে, এটাই হচ্ছে আমার প্রাইমারি প্রসেস যেখানে লাইটটা ইনভলভ আছে। তারপরে 2 নম্বর হচ্ছে ওই এস স্টার প্লাস এ,
এইটা রিয়াকশান করে K2 দিয়ে রিয়াকশান করে এটা A2 করতে পারে, এটাই হচ্ছে ওই ডাইমারাইজেশন। এটাই হচ্ছে এই ডাইমারাইজেশন। তারপরে 3 নম্বর হচ্ছে এই A2 থেকে K3 হয়ে এটা 2A করতে পারে, এটা হচ্ছে বেসিক্যালি ডিসোসিয়েশন অফ ডাইমার। ডিসোসিয়েশন অফ ডাইমার, অথবা 4 নম্বর স্টেপ আর একটা করতে পারে, আমি এখানেই লিখে দিচ্ছি, সেটা হচ্ছে এই A স্টার যেটা আছে সেইটা K4, বা আমি এটাকে K4ই বলছি, K4 হয়ে এইটা হচ্ছে আবার এতে ফিরে যেতে পারে, তার সাথে লাইট ছেড়ে দিতে পারে। এইটা হচ্ছে, তাহলে লাইট ছেড়ে দিলে কি হয়, এটা কি হয়, এটা আমরা পড়েছি, এটা ফটোফিজিক্যাল প্রসেস। কি বলে এটাকে? ফ্লোরোসেন্স। যে এক্সাইটেড স্টেটে গেল, গিয়ে আবার হচ্ছে গ্রাউন্ড স্টেটে ফিরে আসছে উইথ এমিটিং লাইট, সেটা ফ্লোরোসেন্স। তাহলে এটা হচ্ছে ফ্লোরোসেন্স, সেই জন্য এটাকে নিউ এফ লিখেছি, এটা ফ্লোরোসেন্স দিতে পারে। তাহলে কি হতে পারে, একটা হচ্ছে প্রাইমারি প্রসেস যেটা নর্মাল, সেটা হলো, এবার সেটার পরে এটা ডাইমার, এটা হচ্ছে গিয়ে ডাইমার তৈরি করতে পারে, মানে ডাইমার করতে পারে, এবং ডাইমার আবার ডিসোসিয়েট, মানে ডাইমারের ডিসোসিয়েট হয়ে আবার মনোমারে ফিরে যেতে পারে। মানে বেসিক্যালি এই দুটো স্টেপ যেটা হলো, এই দুটো স্টেপ হচ্ছে ব্যাকওয়ার্ড প্রসেস যেটাকে বলে, মানে বা রাদার মানে তোমার এই মানে প্রথম স্টেপটা প্রাইমারি প্রসেস, তারপরে আরেকটা স্টেপও ইনভলভ আছে যেখান থেকে ডাইমার তৈরি হচ্ছে। তার মানে ডাইমারটা তৈরি কি করে হবে, যত বেশি মানে মনোমার থেকে আমার অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি হবে, তত বেশি ডাইমার তৈরি হবে। তার মানে এটা লাইটের উপর ডিপেন্ড করে গেল। ডাইমার থেকে এটা এবার হচ্ছে কোনো লাইট ছাড়াই মনোমারে আবার ফিরে যেতে পারে। আবার যত বেশি মনোমার তৈরি হচ্ছে, মানে তত বেশি হচ্ছে কি লাইট দিতে থাকলে তত বেশি অ্যাক্টিভেটেড হচ্ছে, তত বেশি ডাইমার হচ্ছে, আবার ডাইমার থেকে মনোমার হচ্ছে, মানে তিনটে মিলে একটা ব্যাপার হচ্ছে, মানে ফটোস্টেশনারির মতো, মানে রিভার্সেবল প্রসেস হচ্ছে। অথবা আরেকটা হতে পারে যে পুরোটাই রিভার্সেবলে না গিয়ে এক্সাইটেড স্টেট থেকে কিছু মলিকুল আবার হচ্ছে ব্যাকওয়ার্ডে গ্রাউন্ড স্টেটে ফিরে চলে আসলো বাই এমিটিং লাইট। এটা হচ্ছে ব্যাপার। তাহলে এইটার মেকানিজমটা একটু বোঝা যাক। এটা দেখা গেল, এটা হচ্ছে তাহলে, এবং এটা দেখা যায় যে এক্সপেরিমেন্টালি it has been observed that the rate of dimerization or phi, মানে quantum yield for dimerization, is low when concentration of anthracene, মানে মোনোমার, বেসিক্যালি concentration of অ্যানথ্রাসিন, মানে বেসিক্যালি যেটাকে বলা হচ্ছে অ্যানথ্রাসিন মোনোমার, সেইটা যদি লো হয়, ইজ লো, এটা হবে। তার মানে কি, তার মানে যত বেশি অ্যানথ্রাসিন তৈরি হবে, মানে অ্যানথ্রাসিন থাকবে, তত বেশি ডাইমার তৈরি হবে। অ্যানথ্রাসিন কি করে থাকছে, মানে যত বেশি যত এটা ব্যাকওয়ার্ড প্রসেসটা যত ভালো হচ্ছে, মানে যত বেশি ডিসোসিয়েশন অফ ডাইমার থেকে যত বেশি মোনোমার হচ্ছে, আমরা লাইট দিতে থাকছি, তত বেশি অ্যাক্টিভেটেড হচ্ছে, তত বেশি ডাইমার তৈরি করছে। এই পুরো জিনিসটা, তার মানে এটা হচ্ছে একটা ওই ফটোস্টেশনারি স্টেটের মতো হচ্ছে। অ্যান্ড মানে এটা যদি হয়, এবং যখন এইটা হবে, মানে যদি অ্যানথ্রাসিনের কনসেন্ট্রেশন যথেষ্ট কম হয়, তাহলে রেট অফ ডাইমারাইজেশন যদি যথেষ্ট কম হচ্ছে, মানে যথেষ্ট কম হবে, তাহলে তখন কি হবে, তখন এই ফটোফিজিক্যাল প্রসেসটা হয়ে যাবে, মানে যেটা হচ্ছে ফ্লোরোসেন্স। তাহলে দেন anthracene gives fluorescence. এটা দাঁড়াও, এটা বানানটা ভুল হলো।
fluorescence এইটা। And as the concentration is high বা concentration increases, as the concentration অথবা শুধু কনসেন্ট্রেশনও না, মানে ওই কনসেন্ট্রেশন বা যেহেতু ওর সাথে প্রপোর্শনাল আর একটা টার্মও ইউজ করা যায়, প্রেশার, কারণ যত বেশি কনসেন্ট্রেশন বাড়বে প্রেশার বা প্রেশার যত বেশি বাড়াবো, অ্যাজ দ্য কনসেন্ট্রেশন increases, then quantum yield for dimerization increases and সেক্ষেত্রে ফ্লোরোসেন্স যেটা প্রবাবিলিটি অফ ফ্লোরোসেন্স ডিক্রিজেস, বা সেটাকে আমরা বলতে পারি ইন্টেন্সিটি অফ ফ্লোরোসেন্স, সেটাকে বলা হয় IF, ডিক্রিজেস। এটা এরকম দেখা যায়, এবং তাহলে সেক্ষেত্রে এরকম একটা প্লট পাওয়া যায় এই অ্যান্থ্রাসিনের, মানে অ্যান্থ্রাসিন মনোমারের কনসেন্ট্রেশনের সাথে এইটা আর কি, মানে এটা হচ্ছে এক্স অ্যাক্সিসে অ্যান্থ্রাসিনের কনসেন্ট্রেশনটা প্লট করা হচ্ছে, আর ওয়াই অ্যাক্সিসে ফাই অথবা ইন্টেন্সিটি এইটাকে প্লট করা হচ্ছে আর কি, এইটা ইন্টেন্সিটি অফ ফ্লোরোসেন্স। এটা দেখা যাচ্ছে যে কনসেন্ট্রেশন যত বাড়ছে, মানে এই বেসিক্যালি মানে কোয়ান্টাম মিল, এই ফাইটা হচ্ছে কোয়ান্টাম মিল ফর ডাইমারাইজেশন, সেটা তত বাড়বে এবং সেক্ষেত্রে ইন্টেন্সিটিটা তত, মানে ইন্টেন্সিটি অফ ফ্লোরোসেন্স তত কমবে। তার মানে বেসিক্যালি আইএফটা এরকম টাইপের একটা প্লট দেয় যে যত এ বাড়ছে, যত আর কি আমার মনোমারের কনসেন্ট্রেশন বাড়ছে, অ্যান্থাসিনের কনসেন্ট্রেশন যত বাড়ছে তত হচ্ছে আইএফ কমছে এইটা, অথবা হচ্ছে গিয়ে ফাইটা বাড়ছে এইটা, এরকম একটা প্লট পাওয়া যায়। ঠিক আছে, বুঝতে পেরেছে? এই অবধি বুঝেছো সবাই? ঠিক আছে এইটা। আচ্ছা, এবার এটাকে একটু দেখা যাক, এর আর কি ওই রিয়াকশন ফিয়াকশন গুলো কেমন হয়, কি ব্যাপার, এটা একটু দেখা যাক। আচ্ছা, তাহলে নাও, আচ্ছা তাহলে এখানে দ্য রেট অফ ফরমেশন অফ ডাইমার, দাঁড়াও আমি হেডফোন নিয়ে আসি, হেডফোনটা কোথায়? আচ্ছা, না রেট অফ ফরমেশন অফ ডাইমার, এটা এই ক্ষেত্রে কি লিখতে পারি? দেখো এখানে কি লিখতে পারি, এখানে একটা স্টেপেই এটা তৈরি হচ্ছে, এই সরি একটা স্টেপ আর দুটো স্টেপে এটা ইনভলভ আছে, তাহলে ডি এ টু ডিটি হবে প্রথম স্টেপের ক্ষেত্রে কে টু ইন্টু এ স্টার ইন্টু এ, তারপরে ক্ষেত্রে মাইনাস কে থ্রি ইন্টু এ টু, তাহলে এইটা হচ্ছে, এটাকে লিখে ফেলি, তাহলে ডি এ টু ডিটি সেটা হচ্ছে কে টু ইন্টু এ ইন্টু এ স্টার মাইনাস কে থ্রি ইন্টু এ টু, এটা আবার এক নম্বর নাম দিলাম। আর তাহলে এখানে এ স্টারটা ইনভলভ আছে, তাহলে এ স্টারের ওপর স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন করবো, তাহলে এ স্টার বিং activated species which is short lived, we apply steady state approximation, for A star,
তাহলে সেটা করলে কি পাই, ডি এ স্টার ডিটি, সেটা হচ্ছে বেসিক্যালি কি হবে, সেটা কি হবে, ডি এ স্টার ডিটিটা প্রথমটার ক্ষেত্রে কোনো দিকে তাকাতে হবে না, জাস্ট আই অ্যাবজর্পশন লিখে দেবো, জাস্ট আই অ্যাবজর্পশন হলো প্রথম স্টেপের ক্ষেত্রে। তারপরের ক্ষেত্রে দেখো তোমরা ওইটাতে ওটা হবে হচ্ছে কে টু ইন্টু এ ইন্টু এ স্টার, তারপরেরটার ক্ষেত্রে এই মানে মাইনাস কে টু ইন্টু এ ইন্টু এ স্টার এইটা একটা হবে, তারপরেরটার ক্ষেত্রে মাইনাস কে ফোর ইন্টু এ স্টার এইটা হবে। তাহলে মাইনাস কে টু ইন্টু এ ইন্টু এ স্টার মাইনাস কে ফোর ইন্টু এ স্টার ইকুয়ালস টু 0। এখান থেকে এ স্টার বার করে নেব, সেটা হচ্ছে আই অ্যাবজর্পশন বাই কে টু ইন্টু এ প্লাস কে ফোর, এটাকে হচ্ছে 2 নম্বর নাম দেব, এইটাকে এই 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দেব। তাহলে ফ্রম ইকুয়েশনস 1 and 2 থেকে কি পাবো, ডি এ টু ডিটি, সেটা হচ্ছে মানে বেসিক্যালি কে টু ইন্টু মানে কে টু ইন্টু এ ইন্টু এ স্টারের জায়গায় এটা বসবে, আই অ্যাবজর্পশন বাই কে টু ইন্টু এ প্লাস কে ফোর মাইনাস কে থ্রি ইন্টু এ টু, এইটা হচ্ছে, এইটাকে আমি 3 নম্বর নাম দিলাম, এটা হলো। আচ্ছা, এরপরে কি হবে, বা যখন এই ফটোস্টেশনারি স্টেট মানে যখন ফটোস্টেশনারি ইকুইলিব্রিয়াম মানে ফটোকেমিক্যাল ইকুইলিব্রিয়ামটা যখন এস্টাবলিশড হয়ে যাবে, তখন আমরা কি লিখতে পারি, তখন বেসিক্যালি মানে আমার হচ্ছে রেট অফ ফর্মেশন অফ মানে আর কি যে এটা রেট অফ ফর্মেশন অফ ডাইমার যেটা, সেটা 0 হয়ে যাবে, মানে বেসিক্যালি টাইমের রেসপেক্টে এটুর কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে না, সেটাই তো ইকুইলিব্রিয়াম। তার মানে ডি এ টু ডিটি তে 0 হয়ে যাবে। তার মানে অ্যাট ইকুইলিব্রিয়াম when photostationary state or photochemical equilibrium is established, then d a to dt এটা হচ্ছে 0। তাহলে এটা যদি 0 হয়, তার মানে আমরা কি পাচ্ছি, এই ইকুয়েশন 3 আর 4 থেকে মানে কি পাবো, তার মানে সেক্ষেত্রে ফ্রম ইকুয়েশন 3 and 4 এটা থেকে কি পাবো, এখান থেকে জাস্ট এ টুর কনসেন্ট্রেশনটা বার করতে পারবো, মানে জাস্ট এটা যদি 0 হয়ে যায়, মানে সরি 3 আর 4 বলছি, মানে এইটা যদি আমি 4 নম্বর নাম দিই, মানে এটা যদি আমি 4 নম্বর নাম দিই তাহলে 3 4, হ্যাঁ, তাহলে এটা থেকে কি পাবো, মানে এই যে 3 নম্বর ইকুয়েশন থেকে এটা যদি 0 করে দিই, তাহলে এ টুটা বেরিয়ে আসবে। তাহলে এ টুটা কি হবে, এ টুটা হবে হচ্ছে, এ টুটা দেখতে হবে, জাস্ট আমি লিখে দিচ্ছি, ঠিক আছে, একদম ডিরেক্ট লিখে দিচ্ছি, মানে এটা হবে হচ্ছে আই অ্যাবজর্পশন বাই কে থ্রি একটা থাকবে, তারপরে কে টু ইন্টু এ বাই কে টু ইন্টু এ প্লাস কে ফোর, এইটা। এবার এটাকে ওই কে টু ইন্টু এ দিয়ে ভাগ করে দাও উপরে নিচে, তাহলে এটা হয়ে যাবে আই অ্যাবজর্পশন বাই কে থ্রি ইন্টু 1 প্লাস কে ফোর বাই কে টু ইন্টু এ, এটা হয়ে যাবে এইটা। তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি আমার 5 নম্বর ইকুয়েশন নাম দিলাম এইটা। এইবার এখানে দেখো এখানে কি হচ্ছে, তার মানে এই যে এ টুটা যেটা, সেটা কিন্তু এর কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করছে, হ্যাঁ, তাহলে অ্যাট এবং শুধু এর কনসেন্ট্রেশনও নয়, মানে আই অ্যাবজর্পশনের উপরেও ডিপেন্ড করছে, তার মানে অ্যাট ও বারবার আমি কেন ভুল লিখছি, অ্যাট ফটোস্টেশনারি স্টেট at photostationary state এই concentration of dimer যেটা, this depends on intensity of absorption,
এটার উপর ডিপেন্ড করছে, মানে যেটা বেসিক্যালি আই অ্যাবজর্পশন। তার মানে কি বোঝাচ্ছে? তার মানে ফটো স্টেশনারি ইকুইলিব্রিয়ামটা তৈরি হবে বা ফটো স্টেশনারিটা স্টেটটা তৈরিই হবে যত বেশি আমি লাইট পাঠাবো সেটার উপরে। প্লাস এটা হচ্ছে কনসেন্ট্রেশন, মনোমারের কনসেন্ট্রেশনের উপরেও ডিপেন্ড করছে। হোয়েন দ্য কনসেন্ট্রেশন অফ মনোমার, মানে যেটা বেসিক্যালি আমাদের হচ্ছে এ, সেটা ইজ ভেরি হাই, এটা যদি বেশি মানে যথেষ্ট বেশি হয়, ইজ ভেরি হাই, ইজ ভেরি হাই, তার মানে কি? তার মানে ওই রেট অফ ডাইমারাইজেশন, হ্যাঁ মানে যদি এটা হয় আর কি, মানে যদি এইটা যথেষ্ট বেশি হয়, তার মানে কি? তার মানে কে টু ইন্টু এ, মানে কে টু ইন্টু এটা যদি যথেষ্ট বেশি হয় দেন কে ফোরের থেকে, তার মানেটা কি? তার মানে দেন মানে মানে বেসিক্যালি সরি, এবং এই কে টু ইন্টু এটা কি? কে টু ইন্টু এটা কি আর একবার দেখি, এই কে টু ইন্টু এটা কি? কে টু ইন্টু এটা হচ্ছে রেট অফ ডাইমারাইজেশন, মানে হোয়েন এই কনসেন্ট্রেশন অফ মোনোমার ইজ ভেরি হাই, তার মানেটা কি? দ্যাট ইজ K2 into A is very high. Now what is this K2 into A? এই K2 into A মানে হচ্ছে rate of dimerization, তাহলে rate of dimerization, that is rate of dimerization is very very greater than K4. K4 টা কি? Rate of fluorescence, তার মানে rate of dimerization is very very greater than rate of fluorescence, এটা যদি হয়, মানে আর আবার এখানে আমি লিখে দিচ্ছি K2 ইন্টু A ইন্টু এ স্টার, এটা বলতে পারি আর কি, সেটা হচ্ছে ভেরি ভেরি গ্রেটার দেন K4 ইন্টু এ স্টার, এটা যদি হয়। K4 ইন্টু এ স্টার এটা যদি হয়, তাহলে সেটা যদি হয়, তাহলে দেন ইকুয়েশন 5 এটা কি হয়ে যাবে? বিকামস A2 টা কি হয়ে যাবে? যে এই K2 ইন্টু এ যদি এটা খুব বেশি হয় K4 এর থেকে, তাহলে জাস্ট A2 টা হয়ে যাবে, মানে এই পার্টটা তার মানে কি হয়ে গেল? এই পার্টটা খুব ছোট কিছু একটা হয়ে গেল, তাহলে 1 প্লাস সামথিং ছোট কিছু, সেটা একের সাথে সমান হয়ে যাবে, মানে আই অ্যাবজর্পশন বাই K3 হয়ে যাবে, মানে এটা জাস্ট হয়ে যাবে আই অ্যাবজর্পশন বাই K3। তাহলে দেখো, যদি মনোমারের কনসেন্ট্রেশন যথেষ্ট বেশি হয়, এত বেশি, এবার মনোমারের কনসেন্ট্রেশনটা বেশি হচ্ছেটা কি করে? সেটা বেশি হচ্ছে যত বেশি আমি লাইট পাঠাচ্ছি তত বেশি মনোমার থেকে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি হচ্ছে, এবং তত বেশি, এবং যত মনোমারের কনসেন্ট্রেশন পাঠাচ্ছি মানে বেশি হবে, লাইটও তো আমাকে তত পাঠাতে বেশি হতে হবে। তার কারণ কি? কারণ একটা ফোটন একটা মনোমারের সাথেই কলিশনটা করবে, করে তাকে অ্যাক্টিভেট করবে, তার থেকে বেশি তো করবে না, সেটা তো আমাদের মানে স্টার্ক আইনস্টাইনস ল সেটাই বলে দিয়েছে, একটা ফোটন একটা মনোমারের সাথেই কনসেপ্ট করবে। তার মানে অনেক অনেক বেশি যদি মনোমার আমি পাঠাই, অনেক অনেক বেশি মনোমারকে যদি অ্যাক্টিভেট করতে হয়, তাহলে অনেক অনেক বেশি লাইট পাঠাতে হবে। তার মানে কি? তার মানে মনোমারের কনসেন্ট্রেশন যত বেশি হবে, তার মানে যেটা বেসিক্যালি আমার রেট অফ ডাইমারাইজেশন যার উপরে ডিপেন্ড করছে সেইটা তত বেশি হবে, তখন ফ্লোরোসেন্সের রেট তত কম হয়ে যাবে, তখন আলটিমেটলি ডাইমারের কনসেন্ট্রেশনটা আই অ্যাবজর্পশনের উপর ডিপেন্ড করে যাচ্ছে। আই অ্যাবজর্পশন মানেই হচ্ছে লাইটের মানে অ্যাবজর্ব লাইটের ইন্টেন্সিটি। তার মানে এখান থেকে দেখা যাচ্ছে যে এই যে ফোটোকেমিক্যাল ইকুইলিব্রিয়াম, যেটা ফোটো স্টেশনারি স্টেট, যেটা মানে হচ্ছে বেসিক্যালি অ্যাক্টিভেশন অফ মনোমার এবং সেখান থেকে ডাইমার তৈরি হওয়া, এই পুরো প্রসেসটা ফরওয়ার্ড প্রসেস এবং ব্যাকওয়ার্ড প্রসেস। ব্যাকওয়ার্ড প্রসেসটা হচ্ছে বেসিক্যালি ডাইমার তৈরি হওয়া, ডাইমার থেকে মনোমার হওয়া, আবার ওটা অ্যাক্টিভেটেড হওয়া, আবার ডাইমার তৈরি হওয়া, এই যে ব্যাপারটা, এটা পুরোটাই আই অ্যাবজর্পশনের উপর ডিপেন্ড করে যাচ্ছে। সেই জন্যই এটা ফোটোকেমিক্যাল ইকুইলিব্রিয়াম বা ফোটো স্টেশনারি স্টেট। ঠিক আছে, তাহলে এটা পরিষ্কার বোঝা গেল। তাহলে দিস ইমপ্লাইজ that under this condition
photostationary state of dimer is independent of concentration of monomer, but depends on eye absorption. সেই জন্যই এটা photostationary state. ঠিক আছে, তাহলে কি, তাহলে ডাইমারের কনসেন্ট্রেশনটা মোনোমারের কনসেন্ট্রেশনের সাথে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, কিন্তু এইখানে আমরা দেখে নিয়েছি যে যত বেশি ডাইমার তৈরি হবে, কোথায় যেন দেখলাম, মানে এই যে এইখানে যে আমরা দেখে নিয়েছি যে যত বেশি মানে মোনোমার থাকবে তত বেশি আমার ডাইমার তৈরি হবে, কারণ এই যে যদি মোনোমারের কনসেন্ট্রেশন যথেষ্ট বেশি হয় তাহলেই মানে K2 ইন্টু এ যথেষ্ট বেশি হবে, K2 ইন্টু এ বা K2 ইন্টু এ স্টার যথেষ্ট বেশি হবে, সেটা আবার রেট অফ ডাইমারাইজেশন। তার মানে মোনোমারের কনসেন্ট্রেশন যত বেশি থাকবে রেট অফ ডাইমারাইজেশন তত বেশি হবে, আবার রেট অফ ডাইমারাইজেশন যত বেশি হবে তত বেশি ফ্লুরোসেন্সের প্রবাবিলিটি কমবে, আবার এবং সেক্ষেত্রে মানে রেট অফ ডাইমারাইজেশন যত বেশি হবে তত বেশি ডাইমার তৈরি হবে, আবার ডাইমারের কনসেন্ট্রেশনটা ডিপেন্ড করে যাচ্ছে আই অ্যাবজর্পশনের উপর। তার মানে লাইট থাকলেই একমাত্র ডাইমার তৈরি হবে, তার মানে ফটোকেমিক্যাল ইকুইলিব্রিয়ামটা তৈরি হবে। এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এবার যদি এটা যদি জাস্ট একটা থার্মাল ডাইমারাইজেশন হতো তাহলে কি হতো, যে অন দ্য আদার হ্যান্ড if we consider it as থার্মাল ইকুইলিব্রিয়াম, তাহলে কি হতো, তাহলে হচ্ছে 2a থেকে এটা বেসিক্যালি ওই KF আর KB হয়ে এটা হচ্ছে A2 হতো, এটা একটা ব্যাপার। তাহলে সেক্ষেত্রে অ্যাট ইকুইলিব্রিয়ামে আমরা এটা কি লিখতাম, দেন অ্যাট ইকুইলিব্রিয়ামে আমরা এটা লিখতাম হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেটা হচ্ছে বেসিক্যালি KF বাই KB, সেই K1 বাই K-1 এর মতো। KF বাই KB আমরা কি লিখতে পারি রিভার্সিবল রিয়াকশন থেকে, সেটা হয় হচ্ছে কনসেন্ট্রেশন অফ A2 বাই কনসেন্ট্রেশন অফ A স্কোয়ার, মানে প্রোডাক্ট বাই রিয়াক্ট্যান্ট, এইটা হয়। তাহলে এখান থেকে আমরা A2-র কনসেন্ট্রেশন বার করতাম, যেটা হতো হচ্ছে ওই KF বাই KB ইন্টু A স্কোয়ার, এইটা। তার মানে এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে যেহেতু লাইটের কোনো দরকার হচ্ছে না, লাইট কোনো রোল প্লে করছে না, সেক্ষেত্রে কিন্তু ডাইমারের কনসেন্ট্রেশনটা পুরোপুরি মোনোমার কতটা আছে তার উপরে ডিপেন্ড করে যেত, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন অফ ডাইমার is proportional to square of the, মানে বেসিক্যালি A স্কোয়ার, এটা লিখে দিই, প্রপোর্শনাল টু A স্কোয়ার, এইটা হয়ে যেত। তার মানে ফটোকেমিক্যাল ইকুইলিব্রিয়ামে বেসিক্যালি অ্যাট ইকুইলিব্রিয়ামে ডাইমারের কনসেন্ট্রেশনটা সেটা কিন্তু লাইটের ওপরে ডিপেন্ড করছে, কত বেশি লাইট দিচ্ছি তার উপরে ডিপেন্ড করছে। আবার ওই ডাইমারের কতটা বেশি ডাইমার তৈরি হবে সেটা কিন্তু আবার মোনোমারের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করছে, কিন্তু লাইটটা দিচ্ছি বলেই ইকুইলিব্রিয়ামটা তৈরি হচ্ছে, সেইটা প্রমাণ করছে এই পার্টটা, লাইটটা দিচ্ছি বলেই ইকুইলিব্রিয়ামটা তৈরি হচ্ছে। তার মানে কি, তত বেশি ডাইমার তৈরি হচ্ছে এবং ডাইমার থেকে মোনোমার তৈরি হচ্ছে, মোনোমার থেকে ডাইমার তৈরি হচ্ছে, এই ব্যাপারটা এই যেটা হচ্ছে, সেজন্য অ্যাট ইকুইলিব্রিয়ামে যে ডাইমারের কনসেন্ট্রেশন সেটা পুরোপুরি লাইটের ওপর ডিপেন্ড করে। তার মানে লাইটটা প্রেজেন্স আছে বলেই ইকুইলিব্রিয়ামটা তৈরি হচ্ছে, সেই জন্য এটাকে ফটোকেমিক্যাল ইকুইলিব্রিয়াম বলে। কিন্তু ডাইমার যে তৈরি হচ্ছে সেটা তৈরি হচ্ছে যত বেশি মোনোমার দিচ্ছি তার উপরে, সেই জন্যই কোয়ান্টাম ইল্ড ফর ডাইমারাইজেশন টা কিন্তু মোনোমারের সাথে সাথে বাড়ছে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আর একটা টপিক পড়তে হবে,
আর দুটো টপিকের মধ্যে একটা টপিক একটু বড় আর একটা টপিক জাস্ট ছোট, একটুখানি পড়তে হবে। সেটা হচ্ছে নেক্সট টপিক যেটা, সেটা আমরা একটুখানি দেখে নিই। সেটা হচ্ছে ফ্লোরোসেন্স কোয়েঞ্চিং। ফ্লোরোসেন্স কোয়েঞ্চিং, কি বাজে হাতের লেখা হলো। fluorescence quenching and স্টার্ন-ভলমার ইকুয়েশন, এইটা পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, এইটা কি ফ্লোরোসেন্স কোয়েঞ্চিং, ব্যাপারটা কি? আচ্ছা, এখানে আমরা আবার আগের রকম যেমন ফটো স্টেশনারি স্টেটের পুরো ডেফিনেশনটা একটু লিখেছিলাম, এখানে ওরকম একটা পুরো প্যারা লিখতে হবে। কিন্তু আমি সেটা এখন লিখবো না, কারণ তোমাদের অনেকটা জিনিস এখনো কভার করতে হবে। অনেকটা জিনিস নয়, বাট যাই হোক, আমি অতটা আমি লিখবো না। আমি যেটা করবো যে ওই জায়গাটা আমি তোমাদের যখন এই নোটটা এখন পাঠাবো, আমি সেটা টাইপ করে দেবো, মানে এখানেই আমি লিখে দেবো ওটা। কিন্তু এখন আমি এটা মুখে বলে দিচ্ছি পুরো ব্যাপারটা। আচ্ছা, ফ্লোরোসেন্স কোয়েঞ্চিং ব্যাপারটা কি? মানে ধরো এই যে যেমন একটু আগেই যেটা দেখলে কি হলো, যে আমার মনোমার থেকে ডাইমার তৈরি হতে পারে, অথবা মনোমারটা অ্যাক্টিভেটেড, হ্যাঁ মানে মনোমার থেকে মনোমারটা অ্যাক্টিভেটেড হচ্ছে হয়ে সেখান থেকে ডাইমারাইজ করতে পারে, অথবা সে ফ্লোরোসেন্স করতে পারে। আচ্ছা, এবার ডাইমারাইজ করার শর্তটা কি? ডাইমারাইজ করার শর্তটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ মনোমার যত বেশি হবে তত বেশি ডাইমারাইজ করছে। এবং একটা জায়গায় আমি লিখলাম যদি কনসেন্ট্রেশন অফ মনোমার বেশি না হয় তাহলে ওটার ফ্লোরোসেন্স প্রবাবিলিটি বেশি হয়ে যাবে, যেখানে আমি প্লটটাও করলাম। এটা একটা ব্যাপার। তার মানে সবসময় দেয়ার ইজ আ কম্পিটিং পাথওয়ে, মানে সবসময়, মানে আইদার ও যদি ফটোকেমিক্যাল রিয়াকশন করে তাহলে ফ্লোরোসেন্স, ফসফোরেসেন্স এইসব জিনিসগুলো কমে যাচ্ছে, বা যদি অন্য ফটোফিজিক্যাল প্রসেসের প্রবাবিলিটি যদি বেশি হয়ে থাকে, মানে ধরো যদি ইন্টারসিস্টেম ক্রসিং বেশি হলো, বা ফসফোরেসেন্স বেশি হচ্ছে, বা অন্য কিছু বেশি হচ্ছে, সেক্ষেত্রে ফ্লোরোসেন্সটা ডিলে হয়ে যাচ্ছে, বা ফ্লোরোসেন্সের ইন্টেন্সিটি যতটা হওয়া উচিত ততটা কমে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, মানে একটা রিঅ্যাক্ট্যান্ট মলিকুল আছে যার উপর আমি লাইট দিলাম, সে এক্সাইটেড স্টেটে গেল, অ্যাক্টিভেটেড হলো, সেখানে তার অনেকগুলো প্রবাবিলিটি আছে, সে ফ্লোরোসেন্স, মানে সে ফ্লোরোসেন্স হয়ে নিচে ফিরে আসতে পারে। তার মানে কি হলো, আমি বরং এটাকে ডায়াগ্রামেটিক্যালি একটু দেখাই, অত কিছু না লিখে আমি দেব। মানে কি হচ্ছে, মানে একটা মলিকুল আছে, সে হচ্ছে এক্সাইটেড স্টেটে, তার এক্সাইটেড স্টেটে গেল এরকম ভাবে, হ্যাঁ এখানে হচ্ছে এইভাবে এইগুলো আছে, এইখানে এইভাবে আছে, মলিকুলটা এখানে বসে আছে, তাকে পাঠানো হলো এক্সাইটেড স্টেটে, সে গেল, এরকম গেল। এবার এইখানে আরো আরো এক্সাইটেড স্টেট আছে, এইখানে এক্সাইটেড স্টেট আছে, এরকম সমস্ত ব্যাপার স্যাপার আছে। তাহলে ধরো এইটা হচ্ছে S1, এইটা হচ্ছে T1, এটা হচ্ছে S2, হ্যাঁ তারপরে এইখানে হচ্ছে গিয়ে T2 থাকতে পারে, এইটা হচ্ছে T2 অ্যান্ড এটসেট্রা, এটা হচ্ছে S0, এই সমস্ত ব্যাপারগুলো আছে। এইবার তাহলে কি হচ্ছে, তার মানে ব্যাপারটা হচ্ছে সে আর এখান থেকে নেমে এসে এইভাবে সে ফ্লোরোসেন্স করতে পারে, এইভাবে সে ফ্লোরোসেন্স করতে পারে, এইটা হচ্ছে তার নিউ অ্যাবজর্পশন বার, এটা নিউ ওয়েভ বার। অথবা যখন সে এখান থেকে আসছে, কারণ এখানেও আরো সমস্ত সব ব্যাপারগুলো আছে, এইখানে আরো সমস্ত ব্যাপারগুলো আছে, এইখানে সব আছে, এইভাবে এরও আরো সব আছে এইগুলো, হ্যাঁ এইটা এরকম আর কি, এইগুলো সব আছে টাছে। এ যখন এখানে আসছে তখন কিছু মলিকুল এখানে চলে যাচ্ছে, কিছু এদিকে চলে যাচ্ছে, এইসব আছে করে সে T1 টিতে চলে আসছে, অত খুব কাছাকাছি কিছু পেয়ে গেছে। আচ্ছা, টিতে যখন আসছে, টিতে এদিকে যেতে যেতে টি থেকে সে টিটুতে চলে যেতে পারছে, হ্যাঁ এই সমস্ত সব ব্যাপারগুলো হচ্ছে, মানে এইগুলোকে বলা হয় সারফেস হপিং, মানে সারফেস জাম্প করছে, একটা থেকে আরেকটা সেটা চেঞ্জ হচ্ছে। এবং এই যে ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি, এইটার ওয়ান অফ দ্য মেন ক্রাইটেরিয়া হচ্ছে সারফেস হপিং, মানে মলিকুল বা মলিকুলগুলো একটা ইলেকট্রনিক স্টেট থেকে আরেকটা ইলেকট্রনিক স্টেটে জাম্প করবেই করবে, এটা করবেই। তার মানে দেয়ার ইজ অলওয়েজ সাম ফটোফিজিক্যাল প্রসেসেস, আইদার ইন্টারনাল কনভার্সন অথবা ইন্টারসিস্টেম ক্রসিং। ইন্টারসিস্টেম ক্রসিং কখন হবে, যখন আমরা দেখবো যে ওই যে আগের দিন বলেছিলাম ইন্টারসিস্টেম ক্রসিং তখন হবে যখন হেভি অ্যাটম থাকবে, তখন সে তত বেশি ইন্টারসিস্টেম ক্রসিং বা ফ্লোরোসেন্স সেগুলোকে এনহ্যান্স করবে, সেই জিনিসগুলো হতে পারে। অথবা ইন্টারনাল কনভার্সন, মানে একই স্পিনের একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যেতে পারে। তার মানে সব সময় এই একটা ইলেকট্রনিক স্টেট থেকে আরেকটা ইলেকট্রনিক স্টেটের যে চেঞ্জটা, যে সারফেস জাম্পটা, সারফেস হপিংটা, দেয়ার ইজ অলওয়েজ, সব সময় আছে। এবার কিছু কিছু ক্ষেত্রে সেটা খুব বেশি হয়ে যায়, যখনই বেশি হয়ে যায় তখনই মলিকুলগুলো পুরোটা
মানে আর কি ফ্লোরোসেন্স না হয়ে এই বাকি প্রসেসগুলো ইম্পর্টেন্ট হয়ে পড়ে। যখন এই বাকি প্রসেসগুলো ইম্পর্টেন্ট হয়ে পড়ে তখন এই ফ্লোরোসেন্স যেটা সেটা কিন্তু ডিলে হয়ে যায়, বা মানে যেটা হচ্ছে বা হচ্ছে গিয়ে তার এই মানে ফ্লোরোসেন্স ইন্টেন্সিটি যেটা বা ফ্লোরোসেন্স পিক যেটা, সেই পিকটা অনেক ব্রড হয়ে যায়। হ্যাঁ, তো সেইটাকে বলা হয় ফ্লোরোসেন্স কোয়েঞ্চিং। এবং সেটা কিভাবে হতে পারে? সেটা হতে পারে কোনো একটা হয়তো এই যে এই ওপরে মানে এক্সাইটেড হওয়ার পর এমন কোনো মলিকুল পেলো যেটা হচ্ছে গিয়ে তোমার মানে যেটা হচ্ছে এই ওকে ফ্লোরোসেন্স না করিয়ে বাকি প্রসেসগুলো করতে বাধ্য করছে। তখন সেই মলিকুলটাকে বলা হবে বা সেই অ্যাটমটাকে বলা হবে ফ্লোরোসেন্স কোয়েঞ্চার, মানে ও ফ্লোরোসেন্স কোয়েঞ্চ করে দিচ্ছে, মানে ও ফ্লোরোসেন্স কোয়েঞ্চার আর কি। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। তো সেইটাকেই আমরা দেখবো যে ফ্লোরোসেন্স কোয়েঞ্চিং হলে কিভাবে কি হচ্ছে। যেমন ধরো অ্যাজ ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিচ্ছি, মানে আমি এখন ইন্ডোলের মানে সংকেত ভুল লিখতে পারি, বাট আমি জাস্ট চেষ্টা করছি। ইন্ডোলি তো, হ্যাঁ ইন্ডোলি আর কি। আমি ভুল লিখতে পারি বাট আমি জাস্ট করছি, যদিও আমার নিজের কাজ আছে বাট আমার যে অর্গানিক, মানে ইন্ডোলটা হচ্ছে এরকম দেখতে হয়, এইটা এইটা নাইট্রোজেন, এরকমই তো দেখতে হয় ইন্ডোলটা। হ্যাঁ এরকমই দেখতে হয়। তো যাই হোক এইটা থাকে এইবার, এবং এটার ক্ষেত্রে এন এর সাথে একটা হাইড্রোজেন থাকে, আর হ্যাঁ এটা থাকে, তাহলে এইখানে একটা হবে, এরকম একটা ব্যাপার থাকে। ঠিক আছে, এইটা তাহলে কার্বনের এইখানে একটা হাইড্রোজেন থাকে, এইখানে একটা হাইড্রোজেন থাকে, এইখানে হাইড্রোজেন, এইখানে হাইড্রোজেন, এইখানে হাইড্রোজেন, এইটা 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 একটা, এটা হচ্ছে ইন্ডোল। আর এক ইন্ডোল। আর একটা হয় প্যারাফ্লুরো ইন্ডোল। সেটা হয় হচ্ছে তোমার এই প্যারা পজিশনে একটা ফ্লোরিন থাকবে, এইটা এইখানে একটা নাইট্রোজেন থাকবে, এইটা এইটা হবে, এইখানে থাকবে, এইখানে হাইড্রোজেন, এন এর সাথে হাইড্রোজেন, এইখানে হাইড্রোজেন, এইটা হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এইটা হচ্ছে প্যারাফ্লুরো ইন্ডোল। এইটা এই ইন্ডোলের ক্ষেত্রে যে ইন্টেন্সিটি হয়, এই যে তোমার হচ্ছে ফ্লোরোসেন্স ইন্টেন্সিটি যে প্লটটা হয় সেটা এরকম দেখতে হয়, মানে তোমার এদিকে হচ্ছে ইন্টেন্সিটি, এইটা যেটা হয় সেটা হয় হচ্ছে এইরকম দেখতে, মানে একদম এরকম শার্প পিক হয়, এদিকে ধরো এরকম, এটা হয় একদম শার্প পিক হয়। এটা হচ্ছে ইন্ডোলের ক্ষেত্রে, মানে ইন্ডোলের ক্ষেত্রে। আর এই প্যারাফ্লুরো ইন্ডোলের ক্ষেত্রে প্লটটা কেমন হয়, এইটা এরকম একটা টাইপের হয়ে যায়, মানে প্রথমত ইন্টেন্সিটি কমে তো যাচ্ছে, প্লাস এরকম একটা মানে এরকম একটা ব্রড মতো হয়ে যাচ্ছে, এবং অনেক এরকম ছোট 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 হাম্প দেখা যায়। তার কারণ হচ্ছে এই প্যারাফ্লুরো, মানে এটা হচ্ছে প্যারাফ্লুরো ইন্ডোলের ক্ষেত্রে, আর এটা ইন্ডোলের ক্ষেত্রে, মানে এইটা হচ্ছে আমি বলতে চাইছি যে প্যারাফ্লুরো ইন্ডোল, এইটা এটার ক্ষেত্রে এরকম হয়ে যায়। তার কারণটা হচ্ছে এই প্যারাফ্লুরো ইন্ডোলের ক্ষেত্রে এই ফটোফিজিক্যাল প্রসেসের পরিমাণটা অনেক বেশি দেন ইন্ডোল। ঠিক আছে, এবার সেই সব ডিটেলিং আর গেলাম না, এইটাই তাই এইটাকে বলে ফ্লোরোসেন্স কোয়েঞ্চিং। তো সেইটা ধরো সেইটা আমরা একটু দেখি, এবার তার জন্য ওই আর কি ভাষায় অনেক কিছু লিখতে হতো, আমি সেটা পুরো স্কিপ করে যাচ্ছি, সেটা আমি এমনি পাঠানোর সময় লিখে দেবো। তাহলে ধরো একটা আমি ধরো একটা কনসিডার করছি মেকানিজম, এইটা যে এম প্লাস এইচ নিউ, এটা থেকে আই অ্যাবজর্পশন এম স্টার, এইটা হচ্ছে অ্যাবজর্পশন, এটা প্রাইমারি প্রসেস যেটা হওয়ার কথা সেটা হচ্ছে। আচ্ছা, এবার কি হতে পারে, এটাই এম স্টারটা কে এফ দিয়ে এম এ ফিরে যাবে, যেটাকে এম এ শুধু ফিরে যাবে না, তার সাথে লাইট এমিট করবে, এই মানে যেটা ফ্লোরোসেন্স ইন্টেন্সিটির যে লাইট হবে সেটাই এমিট করবে, প্লাস হচ্ছে এইচ নিউ এফ, এটা ফ্লোরোসেন্স, আর এম স্টার প্লাস কিউ হয়ে কে কিউ দিয়ে এটা এম প্লাস কিউ প্লাস হিট এটা দেবে, এবং
এখানে এটা কোয়েঞ্চিং, মানে এম স্টার যেটা আছে সেটা আবার হচ্ছে কিউ, এই কিউটাকে বলা হচ্ছে কোয়েঞ্চার। আমি যেটা বলছিলাম মানে এইটার ক্ষেত্রে এই পার্টিকুলার কেসে দেখো এই প্যারা পজিশনে একটা ফ্লোরেন থাকার জন্য এটা হচ্ছে কোয়েঞ্চ করে যাচ্ছে, এটা সামহাও কিছু একটা চেঞ্জ করছে, করে টোরে ফটোফিজিক্যাল প্রসেসটা বাড়িয়ে দিচ্ছে, করে কিন্তু এর ইন্টেন্সিটিটা কোয়েঞ্চ করে যাচ্ছে। তাহলে সেরকমও কিছু হতে পারে, মানে একটু স্ট্রাকচারাল কোয়েঞ্চারও থাকতে পারে, বা আলাদা করে কোনো একটা আলাদা কিছু পেয়ে গেল, আলাদা কোনো মলিকুল পেয়ে গেল যেটাকে আমরা কিউ দিয়ে লিখছি, সেটা হয়তো ওর এই ইন্টেন্স এই ফ্লোরোসেন্সটাকে না করে কি করলো যে এম মানে মানে ডিঅ্যাক্টিভেটই করে দেবে, মানে ইভেনচুয়ালি মানে ফাইনালি আমাকে মলিকুলকে ডিঅ্যাক্টিভেট হতেই হবে, এটা যে কোনো রিয়াকশনের নিয়ম হচ্ছে এইটা। কিছু ফটোফিজিক্যাল প্রসেস হবেই, মানে সারফেস জাম্প হবেই, সেটা যেভাবেই হোক যত কম পরিমাণেই হোক হবেই, এবং আলটিমেটলি ইভেনচুয়ালি ওটাকে গ্রাউন্ড স্টেটে ফিরতেই হবে। তো সেটাই হয়েছে, এটা কিউ দিয়ে গ্রাউন্ড স্টেটে ফিরিয়ে আনলো, কিন্তু ফ্লোরোসেন্স না দিয়ে ও কি করলো হিট ছেড়ে গ্রাউন্ড স্টেটে ফিরে আসলো, এটাকে কোয়েঞ্চিং প্রসেস বলে, এবং কিউটা হচ্ছে এখানে কোয়েঞ্চার, এটা হচ্ছে ব্যাপার। তাহলে এখানে ইন্টেন্সিটি অফ fluorescence is given by IF হচ্ছে KF ইন্টু এম স্টার, এইটা এটা এক নম্বর, এটা হবে তাই না। ইন্টেন্সিটি অফ ফ্লোরোসেন্স এখানে কি হবে, এখানে জাস্ট হচ্ছে বেসিক্যালি এই যে এইটা আর কি দ্বিতীয় নম্বর স্টেপ থেকে, তাহলে সেটা কি হবে, সেটা জাস্ট কেএফ ইন্টু এম স্টারের উপর ডিপেন্ড করবে, একদম পরিষ্কার ইন্টেন্সিটি বা রেট যেটাকে আমরা বলি, রেটটাই তো আই অ্যাবজর্পশনের সাথে সমান বা ইন্টেন্সিটির সাথে সমান, তাহলে এখানে ফ্লোরোসেন্সের ক্ষেত্রে সেকেন্ড স্টেপটা হবে, সেটা আইএফ দিয়ে লিখছি এইটা। নাও নাও এম স্টার being an activated complex which is short-lived, we can apply steady state, that is কি যে ডি এম স্টার ডিটি সেটা কি হবে, বা ডি এম স্টার ডিটিটা কি হবে, যে আই অ্যাবজর্পশন মাইনাস কে এফ ইন্টু এম স্টার মাইনাস কে কিউ ইন্টু এম স্টার ইন্টু কিউ, এটা হবে। তাহলে আই অ্যাবজর্পশন মাইনাস কে এফ ইন্টু এম স্টার মাইনাস কে কিউ ইন্টু এম স্টার ইন্টু কিউ, দিস ইজ ইকুয়ালস টু 0, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে এখান থেকে আমরা এম স্টারের কনসেন্ট্রেশনটা বার করে নিতে পারবো, এম স্টারের কনসেন্ট্রেশনটা বার করব, সেটা কি, সেটা হচ্ছে আই অ্যাবজর্পশন বাই কেএফ প্লাস কে কিউ ইন্টু কিউ, এইটা। তাহলে এইটা হলো 3 নম্বর ইকুয়েশন, এটা বার করতে পারবো। তাহলে অর এখান থেকে তাহলে এম স্টারটা যদি বার করে দিই, তাহলে এবার এম স্টারটাকে একে বসিয়ে দিই, তাহলে নাও ফ্রম ইকুয়েশনস 1 and 3 থেকে কি পাচ্ছি, IF ইকুয়ালস টু KF ইন্টু I absorption by K প্লাস KQ ইন্টু কিউ, এটা পেলাম, মানে আই স্টারটা ওখানে জাস্ট বসিয়ে দিলাম। এইবার এটাকে জাস্ট উল্টে দাও, মানে ডাবল রেসিপ্রোকাল যেটাকে বলে সেটা করে দাও, মানে দুদিকেই 1 করে দাও, 1/IF ইকুয়ালস টু KF প্লাস KQ ইন্টু কিউ বাই মানে KF বাই এটা বাই আই অ্যাবজর্পশন, আর সামনে আর একটা KF আছে এইটা, তাহলে সেটা যদি করে দাও এটা কি হবে, এটাকে কেটে দিতে পারি, তাহলে মানে এটা কাটাকুটি করতে পারি, 1/I অ্যাবজর্পশন প্লাস 1/I অ্যাবজর্পশন প্লাস KQ বাই
আই অ্যাবজর্পশন ইন্টু কেএফ একটা আছে ইন্টু কনসেন্ট্রেশন অফ কিউ 1/IF। এটা হয়ে গেল, এটা হলো, এইটাকে বলা হয় স্টার্ন-ভলমার ইকুয়েশন। এটা স্টার্ন-ভলমার ইকুয়েশন এটাকে। তার মানে দিস ইজ, এটাকে হচ্ছে নাম দাও, ধরো এটাকে আমি নাম দিচ্ছি 4 নম্বর ইকুয়েশন। তাহলে দিস ইজ দ্য স্টার্ন-ভলমার ইকুয়েশন। এটা হচ্ছে ব্যাপার। নাও ইফ উই প্লট কি 1/IF ভার্সেস কিউ যদি প্লট করি, 1/IF মানে হচ্ছে মানে ইন্টেন্সিটি অফ ফ্লোরোসেন্স ভার্সেস কনসেন্ট্রেশন অফ কোয়েঞ্চার, এটা যদি প্লট করি তাহলে কি হবে? তাহলে অবশ্যই এটা বাড়বে, কারণ যত বেশি কোয়েঞ্চারের কনসেন্ট্রেশন বাড়বে আইএফ তত কমবে, মানে 1/IF তত বাড়বে। সেটাই পাবো, এক্স্যাক্টলি সেটাই পাওয়া যাচ্ছে। তাহলে ইফ উই প্লট 1/IF ভার্সেস কিউ, we get a straight line with positive slope. slope টা কি? kq by I absorption into kf, kq by I absorption into kf and positive intercept 1/I absorption, that is কেমন প্লট পাবো? এইটা আছে এখানে, এটা 1/IF ভার্সেস কনসেন্ট্রেশন অফ কিউ, সেটা হচ্ছে গিয়ে এরকম একটা দেবে, যার স্লোপ হবে হচ্ছে KQ by I absorption into KF আর ইন্টারসেপ্টটা হচ্ছে 1/I absorption। এটা হবে। তার মানে এখান থেকে আমি ওই পাতায় লিখছি, এবং এটা যদি হয় তাহলে এখান থেকে ফ্রম স্লোপ অ্যান্ড ইন্টারসেপ্ট আমরা কি পেতে পারি? ওই মানে এখান থেকে কি পেতে পারি, যে ফ্রম দ্য স্লোপ অ্যান্ড ইন্টারসেপ্ট আমরা কি পাচ্ছি দেখো, স্লোপে আছে হচ্ছে KQ আর KF, আর ইন্টারসেপ্টে আছে I অ্যাবজর্পশন, এখানেও আছে I অ্যাবজর্পশন। তার মানে এখান থেকে আমরা KQ বাই KF মানে যে প্রসেসে কোয়েঞ্চিং হচ্ছে সেই প্রসেসের রেট, আর যে প্রসেসে ফ্লোরোসেন্স হচ্ছে সেই প্রসেসের রেট, এইটার একটা রেশিও পেতে পারি। তাহলে সেটা হচ্ছে বেসিক্যালি পাতেই হয়ে যাবে স্লোপ বাই ইন্টারসেপ্ট, এটা। তার মানে স্লোপ যত বেশি হবে তত বেশি, মানে কিউ বাড়ার সাথে সাথে তত বেশি 1/IF বাড়ছে, IF তত কমছে, KQ তার মানে তত বেশি। অন দ্য আদার হ্যান্ড ইন্টারসেপ্ট যত বেশি হবে তার মানে এটা তত বেশি কম স্টিপ, তার মানে 1/IF কিউ বাড়ার সাথে সাথে অত বেশিও বাড়ছে না, তার মানে IF যথেষ্ট বেশি, মানে মোটামুটি বেশি, তার মানে কোয়েঞ্চিং খুব বেশি হচ্ছে না, তার মানে KF তত বেশি হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে এইটা, এবং এখান থেকে সরি, এইটা মানে KF ক্যান বি, এবার এই KF যেটা, দিস ক্যান বি found from the independent determination of lifetime
অফ এক্সাইটেড স্টেট, মানে কেন কি, তার কারণ কি, কারণ এই যে এই কেএফ যেটা, মানে এই কেএফ যেটা, মানে এই কেএফ এটা আবার হচ্ছে ওই 1/টাউ, যেখানে এই টাউটা হচ্ছে লাইফ টাইম অফ এক্সাইটেড স্টেট। এইটা মানে কি, মানে ধরো এক্সাইটেড স্টেটের লাইফ টাইম যত বেশি হবে কেএফ তত কম হবে, মানে সে তো লাইফ মানে এক্সাইটেড স্টেটটা যত বেশি স্টেবল হবে তার মানে সে তো তত কম গ্রাউন্ড স্টেটে ফিরে আসতে চাইবে, মানে গ্রাউন্ড স্টেটে ফিরে আসতে তত ডিলে হবে, তার মানে রেট তত কমে যাবে, রেট কনস্ট্যান্ট তত কমে যাবে, সেই জন্য কেএফটা বেসিক্যালি আবার এরকম একটা রিলেশন হোল্ড করে, সেটা যে কোনো ক্ষেত্রে যে কোনো রিয়াকশনের ক্ষেত্রেই এই ব্যাপারটা আর কি হোল্ড করবে, মানে এক্সাইটেড স্টেটের লাইফ টাইম কম হতে হবে, যত কম হবে সে তত বেশি গ্রাউন্ড স্টেটে ফিরে আসতে চাইবে, এবার যত বেশি গ্রাউন্ড স্টেটে ফিরে আসতে চাইবে তখন আবার কম্পিটিং প্রসেস শুরু হবে, কিভাবে ফিরে আসতে চাইবে, তাড়াতাড়ি করে ফ্লোরোসেন্স হবে নাকি সে অন্য কিছু পেয়ে যাচ্ছে, অন্য কোনো স্পট পেয়ে যাচ্ছে যে পথে কিছুটা চলে যেতে চাইছে, ঠিক আছে, এই হচ্ছে গিয়ে ব্যাপার, তাহলে এটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার আর কি, তাহলে এটা হচ্ছে, তাহলে এটা যদি হয়, তাহলে যদি আমরা কেএফটা এখান থেকে পেয়ে যাই, লাইফ টাইম অফ দ্য এক্সাইটেড স্টেট আবার কি করে পাবো, সেটা আবার সেই লাইফ টাইম অফ দ্য এক্সাইটেড স্টেট আবার ব্রডেনিং এর উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে আবার সেই হাইজেনবার্গ এনার্জি টাইম আনসার্টেনিটি প্রিন্সিপাল, সেখানে আবার স্যার কিছুটা পড়িয়েছিল তোমাদের নিশ্চয়ই, সেখান থেকে আবার লাইফ টাইম অফ এক্সাইটেড স্টেট পাওয়া যায়, এরকম সব ব্যাপার আর কি, তো সেসব করে টোরে আলটিমেটলি কেএফটা যদি ওইভাবে পেতে পারি তাহলে কে কি ওটা ইজিলি পাওয়া যাবে, দেন উই ক্যান ডিটারমাইন কে কিউ, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে, তাহলে এটা হলো, আচ্ছা এরপরে আর একটা ছোট্ট টপিক, সেটা জাস্ট আমি মুখে বলে দিচ্ছি, বা আমি তোমাদেরকে ওই একই রকম ভাবে আগেরটার মতো এটা ওই এ করে পাঠিয়ে দেবো, মানে লিখে পাঠিয়ে দেবো আর কি, তাহলে কেমিলুমিনেসেন্স, এইটা কেমিলুমিনেসেন্স কথাটা কি, এইটা, আচ্ছা এইটা কি, এইটার সব থেকে ভালো যদি এখন উদাহরণ দিই জোনাকি, জোনাকি দেখি না আমরা, জোনাকি পোকা, এটা হচ্ছে তার উদাহরণ, এইটা কি, এইটা হচ্ছে ধরো আমি একটা, তুমি একটা কোনো রিয়াকশন করেছো, যে রিয়াকশনটা হাইলি এক্সোথার্মিক রিয়াকশন, মানে কি, মানে ধরো তুমি এরকম একটা রিয়াকশন করেছো, হাইলি এক্সোথার্মিক রিয়াকশন, মানে এইখানে, ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে তোমার প্রোডাক্ট, এইটা হচ্ছে তোমার রিয়াক্ট্যান্ট, এইটা এরকম একটা রিয়াকশন করছো, এবং এরকম যখন আছে তার পোটেনশিয়াল এনার্জি তো আরো এইভাবেও তো আছে, এভাবেও তো কিছু পোটেনশিয়াল এনার্জি থাকতে পারে এক্সাইটেড স্টেট, হাইলি রিয়াক্ট্যান্ট যেটা তোমার এই হাইলি এক্সোথার্মিক রিয়াকশন, যেটা এরকমভাবে রিয়াকশনটা হচ্ছে, হয়ে সেটা হচ্ছে এইভাবে ট্রানজিশন স্টেটে উঠেছে, উঠে মানে আমরা আসলে অতটাও কাছাকাছি আমি এক্সাইটেড স্টেট বলবো না, দাঁড়াও একটুখানি একটু ভালো করে আঁকি, এরকম টাইপের যা হোক কিছু একটা এক্সাইটেড স্টেট আছে, মানে এটা হচ্ছে গিয়ে আমার এক্সাইটেড স্টেট আর এটা হচ্ছে আমার গ্রাউন্ড স্টেট, এটা আছে, আচ্ছা তাহলে এই মলিকুলটা হাইলি এক্সোথার্মিক রিয়াকশন, সেই রিয়াকশনটা করার সময় সে এখানে, এটা হচ্ছে টিএস, সেখানে গেছে, এই লাল কালি নেব, এখানে গেছে, এইখানে গেছে, যাওয়ার পর সে এবার হচ্ছে এইখানে ফিরে আসবে, এবং এখানে গিয়ে সে দেখছে কাছাকাছির মধ্যে একটা এক্সাইটেড স্টেট পেয়ে গেছে, করে যে বললাম সারফেস হাম্প হবেই, সারফেস জাম্পিং হবেই, সারফেস হপিং হবেই হবে, হবেই হবে কোথাও না কোথাও, তাহলে সেইটা করে এ হচ্ছে কি এই স্টেটে ফিরে গেছে, কারণ খুব কাছাকাছির মধ্যে স্টেট পেয়ে গেছে, করে ইলেকট্রনিক স্টেট চেঞ্জ করে ফেলেছে, কিছু মলিকুল হয়তো এইদিকে চলে আসছে, আবার কিছু মলিকুল এইদিকে চলে গেছে, এরকম চলে যাওয়ার পরে আবার এইখানে দেখছে কি করছে, করার পর এইখানে এসে আলটিমেটলি আবার এই মিনিমাতে ফিরলো, কারণ তো মিনিমাই ফিরতে চাইবে সবসময়, এইখানে আসার পর এইবার ও গ্রাউন্ড স্টেটে ফিরে আসছে, কিন্তু এখানে কি হচ্ছে মাইনাস নিউ করছে বা এইচ নিউ করছে, ঠিক আছে, এইটাকে বলা হয়, এইটা যেটা হচ্ছে মানে এইখানে কিন্তু এটা পাতি থার্মাল রিয়াকশন ছিল, থার্মাল রিয়াকশনটা হাইলি এক্সোথার্মিক রিয়াকশন, বুঝতেই পারছো প্রোডাক্ট, এইটা প্রোডাক্টটা অনেক বেশি স্টেবল দেন রিয়াক্ট্যান্ট, তার মানে এর যে ডেল্টা এইচ যেটা, এই যে এইটাকে যেটাকে আমরা ডেল্টা এইচ বলি,
এর যে ডেল্টা এইচ যেটা সেটা হচ্ছে নেগেটিভ, হাইলি নেগেটিভ, তার মানে এটা হাইলি এক্সোথার্মিক রিয়াকশন। তাহলে করতে গিয়ে যে যখন টিএস এ পৌঁছেছে, এটা হচ্ছে গিয়ে টিএস এ যখন পৌঁছেছে তখনও কাছাকাছির মধ্যে একটা এক্সাইটেড স্টেট পেয়ে গেছে, যেখানে ইলেকট্রনিক স্টেট চেঞ্জ করেছে, মানে সারফেস অফ হয়েছে, সারফেস জাম্প হয়েছে, হওয়ার পর আর তারপরে এক্সাইটেড স্টেটটা ধরে ধরে ফিরছে। আর কিছু মলিকুল আবার ডিরেক্টলি এরকম ভাবেও প্রোডাক্টে তৈরি হতে চলে এসছে, এইরকম ভাবেও চলে এসছে আর কি, কিছু মলিকুল এভাবেও এসছে। আচ্ছা, আর কিছু কিছু মলিকুল ওপরে চলে গেছে, গিয়ে সেটার গ্রেডিয়েন্ট ফলো করছে, করে সেখানকার মিনিমাতে আসলো, এক্সাইটেড স্টেটের মিনিমাতে আসার পর তারপরে চেঞ্জ হলো। এই এক্সাইটেড স্টেটের মিনিমাতে আসার পর যে এমিশনটা হলো, এটা কি? এটা কাশাস রুল। এটা আগে আমরা বলেছি আগের দিন, কাশাস রুল, যে কোনো এক্সাইটেড স্টেট থেকে যে এমিশনটা হবে সেটা আগে ওই এক্সাইটেড স্টেটের যে করসপন্ডিং মিনিমাম ভাইব্রেশনাল স্টেট সেখানে পৌঁছাতে হবে, তারপরে এমিশনটা হবে। এটা হচ্ছে আবার কাশাস রুল, ঠিক আছে? তাহলে সেখানে পৌঁছালো, পৌঁছানোর পর সে হচ্ছে গিয়ে লাইট ছেড়ে করলো, আবার গ্রাউন্ড স্টেটে ফিরে আসলো। তার মানে কি? তার মানে প্রথমে একটা থার্মাল রিয়াকশন, সেটা থার্মাল রিয়াকশনের মাধ্যমে এক্সাইটেড হলো, এক্সাইটেড হওয়ার পর যখন এমিট করছে গ্রাউন্ড স্টেটে, কারণ ইভেনচুয়ালি ওকে গ্রাউন্ড স্টেটে ফিরে আসতেই হবে কিছু মলিকুলকে, গ্রাউন্ড স্টেটে যে ফিরে আসছে, সেই ফিরে আসার সময় লাইট এমিট করছে। প্রথমে কোনো লাইট ছিল না, বাট এমিশনের মানে ডিঅ্যাক্টিভেশনের সময় লাইট এমিট করছে। এটাকে বলা হয় কেমিলুমিনেসেন্স, মানে কেমিক্যাল এনার্জি ইলেকট্রনিক এনার্জিতে কনভার্ট হচ্ছে, রেডিয়েটিভ ইলেকট্রনিক এনার্জিতে কনভার্ট হচ্ছে। এখানে কেমিক্যাল এনার্জি রেডিয়েটিভ ইলেকট্রনিক এনার্জিতে কনভার্ট হচ্ছে, ঠিক আছে? মানে বেসিক্যালি এই যে হাইলি এক্সোথার্মিক মানে কি? ডেল্টা এইচটা ভীষণ নেগেটিভ, তার কিছু পার্ট বা ডেল্টা জিটা যদি বলতে পারো, হাইলি এক্সোথার্মিক মানে হাইলি স্পন্টেনিয়াস রিয়াকশন, হাই স্পন্টেনিয়াস রিয়াকশন মানে ডেল্টা জি তার ভীষণ নেগেটিভ, ডেল্টা জির কিছু পার্ট, এই ডেল্টা জির কিছু পার্ট, some part of the delta G, some part of the free energy has been converted to the electronic energy, ঠিক আছে? এইটাকে বলা হয় কেমিলুমিনেসেন্স। যেমন এর সব থেকে অনেক রকম উদাহরণ আছে, তোমার ফ্র্যাগমেন্টেশন রিয়াকশন, তারপরে তোমার হচ্ছে গিয়ে তোমার হচ্ছে পেরিসাইক্লিক অ্যারেঞ্জমেন্ট, তারপরে অক্সিডেশন অফ তোমার হচ্ছে মানে বিভিন্ন রকম অক্সিডেশন অফ লুমিনল বলে একটা মলিকুল হয়, তার রিয়াকশন। এবং সব থেকে ভালো রিয়াকশন হচ্ছে মানে জোনাকি পোকা, ওইটার যে ব্যাপারটা হচ্ছে সেই ওইখানে যে রিয়াকশনটা হয় সেটা হচ্ছে উদাহরণ কেমিলুমিনেশন। সেই এমিশনের সময়, গ্রাউন্ড স্টেটে ফিরে আসার সময়, ডিঅ্যাক্টিভেশনের সময় লাইট এমিট করে, আমরা লাইট পাই, ঠিক আছে? তাহলে এর উদাহরণ হচ্ছে লাইট এমিটিং বাই ফায়ারফ্লাই, তারপরে তোমার হচ্ছে পেরিসাইক্লিক অ্যারেঞ্জমেন্টস, তারপরে হচ্ছে তোমার অক্সিডেশন অফ অক্সিডেশন রিয়াকশন অফ লুমিনল এটসেট্রা, এগুলো হচ্ছে উদাহরণ। আর এই কথার লেখাটা আমি লিখে দেবো, ঠিক আছে? মানে এইখানে লাইট এমিট করছে, ঠিক আছে? এইটা হচ্ছে কেমিলুমিনেসেন্স, বোঝা গেল? তাহলে এই হচ্ছে ব্যাপার, এই জিনিসগুলো তোমাদের বলার ছিল। তাহলে এইখানে শেষ হয়ে গেল। হ্যাঁ, এই হচ্ছে স্পেকট্রোস্কোপি, ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি পুরো শেষ হয়ে গেল। বাকি স্পেকট্রোস্কোপিগুলো স্যার পড়িয়ে দিয়েছে, আর আগের দিনের ওই কিছু লেখার জিনিসপত্র সেইটা থেকে, আর আজকের এই দুটো জিনিস আমি যে লিখলাম না পুরো কথায়, সেই জিনিসগুলো আমি এক্ষুনি টাইপ করে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। বলো, কারোর কোনো অসুবিধা থাকলে বলতে পারো। তোমাদের ক্লাস মানে শেষ, সিলেবাস শেষ। ঠিক আছে? তাহলে এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তাহলে পড়ো আর কি, ভালো করে পড়ো।